দর্শক আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলা ভিশনের বিশেষ আয়োজন পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি মাহফুজুর রহমান এবং স্টুডিওতে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন সৈয়দ ইমরান সালে প্রিন্স, যুগ্ম মহাসচিব বিএনপি, মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ, শরীফ ওসমান হাদি, মুখপাত্র ইনকিলাব মঞ্চ এবং ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব এনসিপি। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত। প্রিন্স ভাই, আলোচনার শুরুতেই আপনার কাছে একটু যেতে চাই, একটু আজকের একটা ঘটনা নিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আপনি জানেন যে আজকে ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড ভেঙে খুলে পড়ে একজন পথচারী আবুল কালাম মারা গিয়েছেন। তো আমরা বিগত সরকারের আমলে উন্নয়নের অনেক গল্প শুনেছি এবং পদ্মা সেতু এবং মেট্রো রেল আওয়ামী লীগের আমলের একটা তারা এই উন্নয়নটাকে বেশি প্রাধান্য দিত। সেই মেট্রো রেলের এই অবস্থা, তাহলে আসলে আমরা কি সুষম বা টেকসই উন্নয়নটা কি আসলে পেলাম? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার সাথে যারা সহ আলোচক আছেন স্টুডিওতে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে এখানে উপস্থাপন করেছেন এবং খুবই মর্মস্পর্শী এবং খুবই বেদনাদায়ক একটি ঘটনা আজকে ঘটেছে, যে মেট্রো রেলের একটি গার্ডার খুলে পড়ে গিয়েছে এবং সেখানে একজন পথচারী নির্মমভাবে নিহত হয়েছেন এবং তার ছোট্ট ফুটফুটে দুটো শিশু রয়েছে, যে ছোট্ট বাচ্চা, তাদের যে আহাজারি, এটা কখনো এটা সহ্য করার মতো না। তো এই যে ঘটনা, এই মৃত্যুর জন্য কে দায়ী? এই যে আপনার আওয়ামী লীগ আমলে আপনার এই যে মেট্রো রেল বা পদ্মা সেতু, এটা দিয়ে নিয়ে যে এত বাহাদুরি করা হলো বা তড়িঘড়ি করে কাদেরকে কাজ দেওয়া হলো, কারা কাজ করলো, সেই কাজগুলো কি মানসম্মত হলো কিনা, সেখানে যে দুর্নীতির অভিযোগ উঠলো, সেই জিনিসগুলো সঠিকভাবে যেই ম্যাটেরিয়ালসগুলো যেখানে যা দেওয়া দরকার সেগুলো দিল কিনা, সেই দুর্নীতির কারণে সেগুলো আবার কম দিল কিনা, এগুলো দেখভাল করার কিন্তু কেউ ছিল না। পরে তড়িঘড়ি করে সেগুলো তৈরি করা হয়েছে এবং উদ্বোধন করা হয়েছে, যাই হোক চলছিল, কিন্তু আজকে একটি দুর্ঘটনা ঘটে গেল। এরকম দুর্ঘটনা যে আরও ঘটবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। তো সেই কারণেই এই দুর্ঘটনাগুলো যাতে আর না ঘটে, সেই জন্য কর্তৃপক্ষকে এখন থেকেই এগুলো আরও বিশ্লেষণ করা উচিত। এবং এই যে আওয়ামী লীগের এই যে আপনার এই কী বলে উন্নয়ন পরিকল্পনা যেগুলো ছিল, মেগা প্রজেক্ট, সে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করে তারা তড়িঘড়ি করে যে এই যে এরকমই যেন তেনভাবে কাজটা করেছে, যে কারণে আজকে এই দুর্ঘটনায় একজন পথচারীকে নির্মমভাবে জীবন দিতে হয়েছে। এবং এই পথচারীর তো আসলে কোনো দোষ ছিল না। এইটার একটা তদন্ত হবে, হয়তো তদন্তের রিপোর্ট আমরা পাবো কিনা আমি জানি না। ঠিক এই জায়গায় আমি হাদি আপনার কাছে জানতে চাই যে গত বছরও কিন্তু ঠিক এরকমই একটা ঘটনা ঘটেছিল, সেটার পরেও তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, তদন্ত রিপোর্টও দেওয়া হয়েছিল। আসলে সেই রিপোর্টে কি ছিল আসলে আমরা জানতে পারিনি। আপনি জানেন কিনা আসলে এটা জানার একটা আগ্রহ রয়েছে। এবারেও তদন্ত রিপোর্টের পরে কি আসলে অবস্থার পরিবর্তনটা ঘটবে আপনার মনে হয়? দেখুন, বাংলাদেশের সাধারণত পিপল পারসেপশন হলো তদন্ত কমিটি গঠিতই হয় তদন্ত রিপোর্ট প্রকাশিত না হওয়ার জন্য, আর কোনো কারণ নাই। এটা বাংলাদেশের একটা কালচার দাঁড়িয়ে গেছে এবং মানুষ খুব মক করে তামাশা করে বলে যে এই ব্যাপারে 3 সদস্যের কমিটি করা হয়েছে। মানুষ খুব এটা কতটা একটা বাজে কালচার তৈরি হলে মানুষ এটা নিয়ে হাস্যরস করে। দেখেন, আমি আপনাকে বরং বলতে চাই, বাংলাদেশের সব থেকে মূল্যহীন হলো মানুষের প্রাণ। এই যে আমরা আজকে 5 জন বসে এখানে কথা বলছি, আমরা 5 জন আর যে কেউ আজকে এটাকে আমি বলবো হত্যাকাণ্ড, কারণ তার তো নিজের কোনো দায় নাই, সে হেঁটে যাচ্ছিল, তাকে তো হত্যা করা হলো একভাবে। আপনার নিশ্চয়ই মনে থাকবার কথা, ঠিক 2 বছর আগে উত্তরায় গার্ডার ভেঙে পড়ে একটা প্রাইভেট কার, আজকে সেই ছবিটা আমার মনে আছে, আমার সেদিন মনে আছে ফেসবুকে লিখিয়েছিলাম যে এটাই বাংলাদেশ। হাসিনার আমলে যেটা হয়েছে এইটা কোনো ডেভেলপমেন্ট না, আবার বলি এটা লিপস্টিক ডেভেলপমেন্ট স্টাডি, যে যা কিছু সাস্টেইনেবল ডেভেলপমেন্ট না তাকে দুনিয়ায় কোথাও ডেভেলপমেন্ট বলে না। আমাদের যখন নাগরিক দেখেন আজকে মিডিয়ায় কী অবস্থা, ধরেন হাসিনাও তো নাই অলমোস্ট 1.5 বছর, আমাদের কয়টা মিডিয়া আপনি বলতে পারবেন যে এই প্রশ্ন করেছে বা এটার উপরে তদন্ত করেছে, তারা রিপোর্ট করেছে যে 1200 কোটি টাকার পদ্মা সেতু কেন 4000 কোটি টাকায় করতে হলো, কেন এই মেগা প্রজেক্টগুলোকে বাড়িয়ে 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 এত হাজার কোটি টাকা দিয়ে তারপর এই টাকাগুলোকে যে পাচার করে করে কাদের মাধ্যমে কোথায় নেওয়া হলো, আমরা কিন্তু ওইরকম করে কোনো রিপোর্ট, ফলো আপ রিপোর্ট দেখি নাই। এখন বাংলাদেশের যেটা ব্যাপার সেটা হলো, এইটা ধরেন ঢাকায় ঘটেছে বলে এবং মিডিয়া এখানে সোচ্চার হয়েছে বলে উপদেষ্টা ছুটে এসেছেন, বলেছেন পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে, কিন্তু এইটা কি কোনো সলিউশন? ধরেন আমাদের দেশে আমরা কেন বলি যে কোনো মানুষ সব থেকে মূল্যহীনের কারণ হলো
রাষ্ট্র বলতেছে, রাষ্ট্র কি করবে, এটা তো একটা ঠিকাদার কোম্পানি করবে। ঠিকাদার কোম্পানি বলতেছে আমরা যে পরিমাণ কাজ করে দিয়ে এসেছি এরপর তো আমাদের দায় নেই, এরপর তো ওটা রাষ্ট্র দেখবে। মানে এখন আপনি পুরো সিনারিটা যদি নিয়ে সামনে বসেন তাহলে মনে হবে যে ওই লোকটারই অপরাধ, সে ওখানে কেন যাবে। মানে এইটা কে করেছে একটা দেখেন, এখানে এর মানে এটা যদি চীনে হতো, মালয়েশিয়া হতো, এটা দুর্ঘটনা হতে পারতো না? দুনিয়ার যে কোনো জায়গায় দুর্ঘটনা হতে পারে, কিন্তু তার পরের রিয়েকশনটা কি? আপনি এইটা দেখভাল করবার জন্য যে অথরিটি আছে, আজ পর্যন্ত আপনি বলতে পারবেন বাংলাদেশের কোনো এরকম দুর্ঘটনার পরে ওইটার জন্য যে রেসপন্সিবল অথরিটি ওইটাকে মনিটর করবার তাদের একজনের জীবনে চাকরি গেছে? তার বিচার দূরের কথা, তার ধরেন দক্ষিণ কোরিয়া পর্যন্ত এই নজির স্থাপিত হয়েছে যে ফেরি ডুবে মানুষ মারা গেছে, তার আগে মন্ত্রী দোষ স্বীকার করে সে তো আর ডুবাই দেয় না। বাংলাদেশ হলে বলতো আমি কি ফেরি চালাই, অথচ সে পদত্যাগ করে বসেছে, বলেছে না এটা হয় নাই কিছু। তো আমরা দেখেন, আমরা অন্তত এটা চাই, প্রিন্স ভাই ওনারা আছেন, যে ন্যূনতম জবাবদিহিতার জায়গা, মানে ওটা তো আর ফেরেস্তা এসে মনিটর করবে না, ওটার জন্য অথরিটি আছে। যদি সে অথরিটির অলসতা থাকে তাহলে তার বিচার করতে হবে, সে যদি সচিব হয়। যদি ঠিকাদারি কোম্পানি থাকে, নিশ্চয়ই রাষ্ট্র এত ঠুনকো ব্যাপার না যে তাকে যে কোনো একটা ঠিকাদার কোম্পানি কাজ করে দিয়ে, এটা তো অনেক বড় ঠিকাদার কোম্পানি, তাদের টাকা সরকারের কাছে থাকে, সে যদি এইটা ঠিকমতো করে না থাকে তাহলে তাকে ধরতে হবে, বিচার করতে হবে। কিন্তু বাংলাদেশ আজ পর্যন্ত ঠিকাদার কোম্পানি বলি, ওখানকার অথরিটি বলি, কোনো হত্যাকাণ্ডের পরে তারা কোনোদিন জবাবদিহিতার মধ্যে থাকেন না। সর্বোচ্চ মিডিয়া যদি খুব করে ধরে তার একটা চাকরি দেওয়া হয়, অল্প কিছু পয়সা দেওয়া হয়। সেটা নিয়ে আসলে প্রশ্নটা রয়েছে, বাচ্চা যদি আপনার হতো আমার হতো, আমরা কত শত কোটি টাকার বিনিময়ে এটা মেনে নিতে পারতাম? এটা আসলে মানা যায় না। আমি যদি রাশেদ আপনার কাছে জানি যে এটা আসলে পরিকল্পিত হত্যাকাণ্ডই বলছে মানে হাদি, গণমাধ্যমে 2020 সালে রিপোর্ট ছিল যে এই মানহীন বিয়ারিং প্যাড সরবরাহ করেছে যে প্রতিষ্ঠানটা করেছিল ইতাল থাই কোম্পানি, এবং বুয়েটেও সেটা প্রমাণিত হয়েছিল। তারপরেও সে বিয়ারিং প্যাডটা ব্যবহার করা হলো এবং গত বছর একটা দুর্ঘটনা ঘটলো, তারপরেও কোনো ব্যবস্থা হলো না। আসলে যারা দায়ী এদের বিরুদ্ধে কি কোনোদিনই ব্যবস্থা নেওয়া হয় না, না আসলে নেওয়া সম্ভব না? ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। দেখেন, আমার মাঝে মধ্যে মনে হয় যে আমাদের মাথার উপরে মেট্রো রেলের লাইন, এটা মাঝে মধ্যে কি খুলে আমাদের মাথার উপর পড়বে কিনা, আমরাও কি হত্যাকাণ্ডের শিকার হব কিনা, এর নিশ্চয়তা তো আসলে কেউ দিতে পারবে না। কারণ এইটার যে মান রক্ষা করা হয়েছে তার নিশ্চয়তা কি? হাসিনার সময় এইভাবে বিভিন্ন প্রজেক্টে লুটপাট হয়েছে, বিভিন্ন প্রজেক্টে আমরা দেখেছি যে আপনার যারা ঠিকাদার থাকে, কোনো রাজনৈতিক নেতাকে পার্সেন্টেজ দিতে হয়, বিভিন্ন সচিবকে দিতে হয়। তো এইভাবে দিতে দিতে তার কাছে মোটামুটি 30% খরচ হয়ে যায়, থাকে 70%। তো এই 70% দিয়ে সে আসলে মানসম্মত কোনো কাজ করে না। আপনি গবেষণা করেন বা কোনো প্রতিষ্ঠানের গবেষণা পেয়ে থাকেন, দেখবেন বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান, পদ্মা সেতু, মেট্রো রেল, এছাড়া অন্যান্য যত প্রতিষ্ঠান হয়েছে, অবকাঠামোগত উন্নয়ন, সেতু, কালভার্ট, সব জায়গায় খুঁত আছে, সমস্যা আছে, এবং সেখানে প্রচুর টাকা ব্যয় করা হয়। জি, সেখানে আসলে যদি আপনার খরচ হওয়ার কথা আপনার 10 টাকা, সেটা খরচ করে যায় 100 টাকা, এবং এর মধ্যে লুটপাট হয়েছে, কমিশন বাণিজ্য হয়েছে। তো এই সমস্যা যাতে আর ভবিষ্যতে না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। কিন্তু কথা হলো যে সেদিকে কি আসলে আমরা যাচ্ছি, সেই পথে কি হাঁটছি? আওয়ামী লীগের সময় যে ধরনের আমরা দেখেছি যে এক ঠিকাদারকে কাজ দেওয়া হতো, ঠিক এখন তো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিভিন্ন সংবাদ দেখছি সেই একই পথে বাংলাদেশ হাঁটছে। তার মানে কি? তার মানে গণঅভ্যুত্থানের সরকার, যিনি আসলে এই পরিবর্তন করতে পারলেন না, পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক না কেন রাজনৈতিক দলের সরকার, তিনি যে এর থেকে ভালো করবেন সেটা বাংলাদেশের জনগণ এখনো পর্যন্ত তাদের কাজ না দেখে আসলে মূল্যায়ন করতে পারছে না। তো আমার কাছে যেটি মনে হয় যে ধরনের ঘটনাগুলো ঘটে, এর সাথে মূলত গাফিলতি আছে, এবং আপনার অর্থের অপচয়, এবং এই আপনার কাজে যে পরিমাণ ব্যয় হওয়ার কথা ছিল সেই ধরনের আসলে ব্যয়টা করা হয় না। ওই যে আমি বললাম যে এখানে 70 টাকা ব্যয় করা দরকার, ব্যয় করেছে আপনার 30 টাকা। তো ওই 30 টাকার কাজে তো আপনার ওই 70 টাকার যে ধরনের সুবিধা আপনি পাইতেন সেটা তো হবে না। তো আজকে যে ঘটনা ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক, এবং এর আগেও ঘটেছে বিভিন্ন জায়গায়। শুধুমাত্র এই ধরনের ঘটনা ঘটছে না, আমরা দেখছি যে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। কেন, কি কারণ? বাংলাদেশে যে বিল্ডিংগুলো হয়েছে, মানে আপনার এই বিল্ডিংয়ে আমরা যেখানে আপনার টকশো করছি, যদি এই বিল্ডিংয়ে আগুন লাগে, এই বিল্ডিংয়ের আমরা কি নিরাপদ? দেখেন, আমি চীনে গিয়েছিলাম অভ্যুত্থানের পরে, চীনের সরকারের আমন্ত্রণে। আমরা দেখলাম যে সেখানে এই ধরনের আগুনের ঘটনাই ঘটে না। সেখানে যে আসলে এইভাবে বিভিন্ন বিল্ডিংয়ে আগুন লাগলেও সেখানকার মানুষগুলো তারা নিরাপদে বের হতে পারে।
বাংলাদেশে কি সেই অবকাঠামোগত উন্নয়নটা হয়েছে, সেই পরিবর্তনটা হয়েছে? কত প্রাণ ঝরছে, প্রতিনিয়ত ঝরছে এই আগুনের কারণে, অগ্নি, আপনার সংযোগ, ইলেকট্রিক শক, নানান ধরনের এই প্রবলেমগুলো ঘটছে। তো এই জায়গা থেকে সরকারের দায়িত্ব ছিল এই সংকটগুলো কিভাবে সমাধান করা যায়। আওয়ামী লীগ তো সংকট বাড়িয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সেই সংকট কিভাবে মোকাবেলা করা যায় ভবিষ্যতে যাতে না হয় সেটার উদ্যোগ তিনি নেননি। আমি একটু ফরিদ আপনার কাছে একটু যেতে চাই যে এই মেট্রো রেল যেই মন্ত্রণালয়ের আওতাধীন জনাব ফাউজুল কবির খান উপদেষ্টা, আপনাদের নিয়োগ করা উপদেষ্টা, হয়তো উনি দায়িত্ব নেওয়ার পরে কিন্তু মেট্রো রেলে করে উনি অফিসে গিয়েছিলেন এবং আমরা কিন্তু বাহবা দিয়েছিলাম। এই একই উপদেষ্টা আজকে এই দুর্ঘটনার পরে গিয়ে ক্ষতিপূরণ বাবদ 5 কোটি টাকা দিলেন, মানে 5 লাখ টাকা দিলেন এবং পরিবারের একজনের চাকরির ব্যবস্থা উনি করার আশ্বাস দিয়েছিলেন। এতে করে কি আসলে সরকারের দায়টা শেষ হয়ে যায় কিনা? জি, ধন্যবাদ আপনাকে, সম্মানিত সহালোচকদেরকে এবং দর্শকদেরকে শুভেচ্ছা। এটা তো আসলে মানে জীবনের তো আসলে কোনো বিনিময় হয় না, জীবনের কোনোভাবে সরকার তো জীবনের মূল্য 5 লাখ টাকা নির্ধারণ করে এই মূল্য নির্ধারণ করাটা আসলে খুবই অবমাননাকর আমি মনে করি। তো এটা আবার এটাও সত্য যে আবার ধরেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি যখন ধরেন কোনো একটা দুর্ঘটনার শিকার হয়ে মারা যান তখন কোনো না কোনো দায়িত্ব তো নিতে হয়। কিন্তু দায়ের যে ব্যাপারটা, দায় নেওয়ার মানে প্র্যাকটিস তো বাংলাদেশে নাই, দায় নেওয়ার প্র্যাকটিস বাংলাদেশে নাই। এবং এখন যেটা হয়েছে যে আমরা একটা আফটার ইফেক্ট থাকে না, আমরা তো হচ্ছে গিয়ে ধরেন হাসিনার একটা মাফিয়া উন্নয়ন সন্ত্রাসের মধ্যে আমরা ছিলাম, উন্নয়নকে সন্ত্রাসের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল, উন্নয়ন সন্ত্রাস হইতো। ধরেন ওই যে হাদি যেটা বলছিলেন যে গার্ডার পড়তেছে, গার্ডারের একটা গাড়ির উপরে বলতে, তো আমরা তখন ফেসবুকে লিখতেছিলাম যে উন্নয়নের গার্ডারের চাপায় বাংলাদেশ পুরো উন্নয়নের গার্ডারের চাপায় পড়ে গিয়েছিল। এখন এইরকম মাফিয়া উন্নয়নের পরে আসলে ধরেন মানে কি বলবো যে এইটার দায় আসলে এরকম সরকারের পক্ষে নেওয়াও তো ধরেন সম্ভব না। এটা আসলে আমাদের সবার দায়। আমরা যারা রাজনীতি করি আমরাও তো ধরেন রাষ্ট্রের অংশ কোনো না কোনো ফর্মে। আমরা হয়তো রাষ্ট্র চালাইতে যেতে চাই, কিংবা কেউ চালাচ্ছে, কিংবা ধরেন প্রিন্স ভাইরা আগে চালিয়েছেন, সবাই আমরা এই সিস্টেমের অংশ। এখন দায় আসলে আমাদের সবার। এখন এই জায়গা থেকে ধরেন বের হতে গেলে আমাদের একটা দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, সেটা ধরেন একটা ভিন্ন আলাপ। কিন্তু আমার কাছে এখন ইনস্ট্যান্ট যেটা মনে হয় যে ইনস্ট্যান্ট যেটা করা দরকার সেটা হচ্ছে যে এই যে উন্নয়ন সন্ত্রাসের যে বলি বাংলাদেশ হয়েছে, এরকম বড় বড় যে প্রকল্প যেগুলোকে বিরাট ঢাকঢোল পিটিয়ে ধরেন উন্নয়নকে ফলো করে প্রচার করা হয়েছিল, যেটা সব ফ্যাসিস্টরাই করে, সেইগুলোকে তদারকি করার জন্য কিংবা সেইগুলোর উপরে একটা সার্ভে করার জন্য খুব দ্রুত সরকারকে পদক্ষেপ নেওয়া উচিত। দ্রুত পদক্ষেপ নিয়ে এই ধরনের ঝুঁকিপূর্ণ জায়গা কোথায় কোথায় আছে, কোথায় মান নিয়ন্ত্রণ করা হয়েছে, কোথায় মান নিয়ন্ত্রণ করা হয়নি, এবং এই ঝুঁকিপূর্ণ জায়গাগুলো চিহ্নিত করা এবং দ্রুততম সময়ে পদক্ষেপ নেওয়ার একটা প্রয়োজনীয়তা ছিল, কিন্তু সেটা করা হয়নি। ইভেন ধরেন মাইলস্টোনে যে ঘটনা ঘটছিল, সম্ভবত 28শে জুলাই একটা তদন্ত কমিটি হয়েছে, 4 সপ্তাহের ভিতরে রিপোর্ট দেওয়ার কথা ছিল, সেটা এখনো আসেনি। আপনি তদন্ত কমিটির কথা শুরুতেই উল্লেখ করলেন। মানে এটার মধ্যে আবার আর একটা বড় জিনিস আছে যে এই শেষ পর্যন্ত আমাদের এইখানকার রাষ্ট্রের যে কোনো কাজ গিয়ে পড়ে হচ্ছে আমলাদের ঘাড়ে। সিস্টেমটা এমনভাবে সেট আপ করা, শেষ পর্যন্ত আপনি আমলাদের কাছে গিয়ে অসহায় হয়ে পড়েন। আর আমলাতন্ত্র হইতেছে এমন এক ধরেন মনে করেন যে নিশ্চল পাথর, যেটা ধরেন যুগের পর যুগ একই গতিতে চলতেছে। কচ্ছপের গতি ধরে রাখার ক্ষেত্রে তার একদম কনসিস্টেন্ট। সকল ক্ষেত্রেই কি আসলে কচ্ছপের গতি? দুর্নীতির ক্ষেত্রেও কি সেরকম না? একটা তো হচ্ছে কচ্ছপের গতি, এটা আমি বলতেছিলাম। একটা হচ্ছে কচ্ছপের গতি, আর একটা হচ্ছে যে আমাদের এই সিস্টেম, আমলাতন্ত্র সহ পুরো যে সিস্টেম, এই সিস্টেম হচ্ছে খুবই সক্রিয়ভাবে নিষ্ক্রিয় থাকে। মানে এই নিষ্ক্রিয় থাকার জন্য তাদের একটা মারাত্মক সক্রিয়তা আছে। কারণ কি, ওই যে সিস্টেমের উপরে দখল ধরে রাখা এবং এর বাই প্রোডাক্ট হিসেবে দুর্নীতি সহ আরও যা যা কিছু ক্ষমতার অপব্যবহার সহ যা যা কিছু আছে তারা এটা করা। এবং মূলত আসলে ধরেন এই সিস্টেমকে এই ধরেন মনে করেন যে ইভেন পলিটিক্সকেও ধরেন ভেতর থেকে নিয়ন্ত্রণ করে এই সিস্টেম, এই আমলাতন্ত্র। এই শেষ পর্যন্ত গিয়ে তো তাদের ঘাড়ে পড়ে, তাদের হাতে পড়ে। এবং আমরাও অনেক সময় রাজনৈতিক দলগুলো কিংবা রাজনীতিবিদরা অনেক জায়গাতে অসহায় আত্মসমর্পণও করে। কিন্তু রাজনীতিবিদরা ধরেন আমলাতন্ত্রকে ধরেন একটা জনবান্ধব আমলাতন্ত্রের দিকে নিয়ে যাবে, কিংবা আছে তো সারা পৃথিবীতে বহু জায়গাতে ধরেন জনবান্ধব আমলা, কারণ পাবলিকের পয়সায় এই আমলাতন্ত্রের বেতন হয়। রাজনীতিবিদদের দায়িত্ব হচ্ছে তাদেরকে
লুক আফটার করা, যে তারা ঠিকমতো কাজটা করে, কিন্তু ওই জায়গাটা আমরা আসলে তৈরি করতে পারিনি। কারণ এই যে ভবিষ্যতে তৈরি হবে এরকমের কোন আশা করেন কিনা, এই প্রশ্নের উত্তরটা নেব আমি একটু প্রিন্স আপনার কাছে জানতে চাই। যে এই যে কথা বলা হচ্ছে যে দুর্নীতি নিয়ে আসলে খুব বেশি কথা আপনারা মানে বলছেন না এই সরকারের আমলে, কিন্তু এই সরকারের আমলেই তো ডক্টর দেবপ্রিয়র নেতৃত্বে একটা শ্বেতপত্র প্রণয়ন করা হয়েছিল এবং সেইটার রিপোর্টও ডক্টর দেবপ্রিয় দিয়েছিলেন। এই বিষয়টা নিয়ে আপনারা রাজনীতিবিদরা কি আলাপ করেন না, শুধুমাত্র নির্বাচন, জুলাই সনদ, এই ইস্যুগুলো নিয়ে আপনারা ব্যস্ত রয়েছে? এই রিপোর্টটা কি এসেছে দুর্নীতি শ্বেতপত্র নিয়ে, কি আপনারা খুব বেশি কথা বলেন? না, আমরা এটা নিয়ে স্টাডি করেছি, আমাদের দলের পক্ষ থেকে একটা গ্রুপ করে এটা স্টাডি করা হয়েছে এবং সেটার একটা ধারণাপত্র আমাদেরকে দেওয়া হয়েছে। আমরা সেটা আমাদের কাছে আছে, আমরা সেটা করেছি এবং সেটা তো দেখেন আমরা তখন ক্ষমতায় নেই, তাই না? আমরা যদি জনগণের রায়ে আগামী নির্বাচনে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই তখন সেটা নিয়ে আমরা কাজ করব। এবং এই যে জবাবদিহিতার যে একটা বিষয় আনা আমলাতন্ত্রকে এবং টোটাল মানে যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা যে একটা নতুন বাংলাদেশ গড়ে তোলা, সেটা রাজনীতির ক্ষেত্রে হোক বা আমলাতন্ত্রের ক্ষেত্রে হোক কিংবা সামাজিক ক্ষেত্রে হোক, সব জায়গায় যে একটা জবাবদিহিতার বিষয়টা সামনে নিয়ে আসা, সেটা আমাদেরকে নিয়ে আসতে হবে। যদি এগুলি না নিয়ে আসতে পারি তাহলে এই রাজনীতির তো কোনো দাম নেই, এই একই রকমভাবে চলতে থাকবে। এই দুর্নীতি মানুষ আর দেখতে চায় না, মানুষ আর এই কথার মারপ্যাচগুলোর মধ্যে পড়তে চায় না। তো সেই কারণেই এই যে আপনি বললেন যে দুর্নীতি নিয়ে এত আলোচনা হয়েছে, আওয়ামী লীগ আমলে যে দুর্নীতির আলোচনা, এগুলো দুর্নীতির কোথায় হয়নি বলেন? কোথায় হয়নি? একেবারে আকাশ থেকে পাতাল পর্যন্ত দুর্নীতি। এই যে উপরে কি স্যাটেলাইট ছেড়েছে, ওইটাও তো দুর্নীতির মাধ্যমে মানে শত কোটি টাকা ওখান থেকে হাতিয়ে নেওয়া হয়েছে। সাবমেরিন কিনেছে, ওখান থেকেও দুর্নীতি করা হয়েছে। কোথায় দুর্নীতি নাই? আপনারা একদম এই যে মসজিদ বানিয়েছে আপনার যে বলে মডেল মসজিদ, সেখানেও দুর্নীতি টাকা চুরি করেছে। তো এই যে দুর্নীতির যে আঁকড়া, আওয়ামী লীগ দুর্নীতিকে একটা জাতীয়করণ করে দিয়ে গেছে এবং মানে রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দিয়ে গেছে। এবং এই যে সমাজে মনে করেন যে রাজনীতি মানেই হয়তো অবৈধ পথে টাকা ইনকামের একটা পথ, এই ধারণাটা কিন্তু সৃষ্টি করেছে আওয়ামী লীগ এবং একটা গোষ্ঠী তৈরি করেছে। এই গোষ্ঠী, এটা রাজনীতি মানে আওয়ামী ক্ষমতাসীন দল, আমলাতন্ত্র এবং কিছু ব্যবসায়ী, এইটা গোষ্ঠী তৈরি করে এদের উপর ভর করে আওয়ামী লীগ ক্ষমতায় টিকেছিল। আপনারা ওই গোষ্ঠীর উপর ভর করতে চান না? যদি ক্ষমতা, আমরা পরিবর্তনের অঙ্গীকার করেছি। এই যে আমরা গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটাকে ধারণ করি এবং ধারণ করি বলেই আজকে জুলাই সনদে আমরা মানে একত্রিত হয়ে এটা প্রণয়ন করেছি, স্বাক্ষর করেছি। আমাদের নিজস্ব 31 দফা আছে, ভিশন 2030 আছে। আমরা সেই পরিবর্তনের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন আপনারা করতে চান। আমি একটু হাদি আপনার কাছে একটু জানতে চাই, সেটা হলো যে এই সরকার আসার পরে দুর্নীতি নিয়ে, আওয়ামী লীগের আমলে দুর্নীতি নিয়ে প্রচুর কথা হয়েছে এবং এই যে আমি একটু আগে যেটা বললাম যে শ্বেতপত্রও আসলে প্রণয়ন করা হয়েছে। এই সরকার কি আসলে এই জুলাই গণ অভ্যুত্থানের ট্রাইব্যুনালের মামলা বা সহিংসতার মামলাগুলো নিয়েই বেশি ব্যস্ত? দুর্নীতির মামলাগুলো নিয়ে কি সরকার খুব বেশি কাজ করছে বলে মনে হয়? না, ওই অর্থে তো আসলে কমই। মানে তবু এরপরে দুর্নীতি দমন কমিশনে দেখেছি কিছু ফাইল রিওপেন করা হয়েছে, কিন্তু এটা তো কোনোভাবে পর্যাপ্ত না। এখন এই সরকারের একটা মানে ধরেন ক্যাপাসিটির প্রবলেম আছে। সেটা হলো ধরেন যে কোনো একটা সরকার, সে যদি এক্স্যাক্টলি তার টাইম ফ্রেমটা জানে যে আমি 16 মাস থাকবো বা 2 বছর থাকবে, তো প্রায়োরিটি বেসিসে সে কিছু কাজ ঠিক করে, আমি এটা করব এটা করব এটা করব। এখন অফকোর্স দুর্নীতি তো মানে এটা আমাদের একদম জাতিগত কালচার হয়ে গেছে, এটার বিরুদ্ধে বড় আকারে আমাদেরকে কাজ করতে হবে। এখন আসলে এই সরকারের তরফে তো প্রধানত 3টে কাজ সবাই মিলেই বলেছে, যে বিচার, সংস্কার, নির্বাচন। এবং সেই সংস্কারের মধ্যে অফকোর্স একটা তো আছেই যে দুর্নীতি করতে হবে। তো আমার ধারণা এই সরকারকে এর মধ্যে যেটা নিজে কনস্ট্রাকটিভ কিছু করবার চেয়ে তাকে প্রচুর প্রতিকূলতা ঠেকাতে গিয়ে এনার্জি নষ্ট করতে হয়েছে। আজকে সচিবালয়ে ঢুকে পড়ছে আনসার বাহিনী নামে, কালকে ঢুকে পড়ছে অমুক লীগ নামে, ওখানে মিছিল দিচ্ছে, এখানে আগুন লাগাচ্ছে। তো এই ষড়যন্ত্রগুলো মোকাবেলা করতে করতেই তার প্রথমত একটা বড় এনার্জি গেছে। এরপর নিজস্ব যে একটা গ্রুমিং, ধরেন যখন যদি বিএনপি ক্ষমতায় থাকে অথবা জামাত ক্ষমতায় থাকে, তাদের একটা কাজ থাকে কি, যে আমি যেন 5 বছর পরে বলতে পারি যে এই কাজগুলো আমরা কালেকটিভলি খুব ভালো করেছি। এখন এই উপদেশটা সবাই মিলে তো এরকম একটা কমন স্পিরিট নাই। মানে আপনি সবাই মিলে কালেকটিভলি একটা কিছু করতে পারে। আপনি নিজেও নিশ্চয়ই জানেন যে অমুক উপদেষ্টার সচিব আরেকজন উপদেষ্টার ফাইল আটকে দিচ্ছে যে তারটা যেন না নড়ে। তো যখন একটা
মানে আপনি এরকম সিস্টেমের মধ্যে থাকে যে একজন আরেকজনকে আটকে দেয়া এবং কমন রেসপন্সিবিলিটির জায়গা নাই, তখন তো আসলে ফাংশনও করানো যাবে না। তো আমরা বরং দেখতে চাই যে সে বিচারটাই ন্যূনতম ফেয়ার একটা বিচার করুক, সে কিছু মৌলিক সংস্কার, অফকোর্স জুলাই সনদ এটার বাস্তবায়ন, এবং সব থেকে বড় সংস্কার হবে যে যদি সে ঐতিহাসিক নির্বাচনটা দিয়ে যেতে পারে, এবং সেই নির্বাচনের পর নির্বাচিত একটা ফ্রি অ্যান্ড ফেয়ার সরকার যদি আসে, আমরা তাদের কাছে প্রত্যাশা করব তারা দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স বলে আসলে কতখানি নতুন করে শুরু করতে পারলেন। এবং আপনাকে শুধু মনে করিয়ে দেই, বেগম জিয়া ইজ দ্য ফার্স্ট ম্যান বাংলাদেশে যিনি আওয়ামী লীগের এই যে কুইক রেন্টাল কোনো ধরনের ছাড়া আপনি মানে ছাড়া যে দিয়ে দিচ্ছিল হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট, চানাচুর কোম্পানি তারাও সে পাওয়ার প্ল্যান্ট দিয়ে দিচ্ছে। বেগম জিয়াই সর্বপ্রথম, আমার মনে আছে তখন আমরা ছোট বলেছিলেন যে এই কুইক রেন্টালের মধ্য দিয়ে দেশকে ধ্বংস করা হবে, এবং সেগুলি কিন্তু পরবর্তীতে করা হয়েছে। আপনি পরবর্তীতে আসলে সেইটাই দেখা গিয়েছে। আমি একটু রাশেদ একটু অন্য প্রসঙ্গে আসতে চাই যে আজকে তথ্য উপদেষ্টার একটা বক্তব্য হয়তো আপনি খেয়াল করেছেন, তিনি বলেছেন যে নভেম্বরে শেষ ক্যাবিনেট বৈঠক হবে। বিএনপিও কয়েকদিন আগে দাবি করেছিল যে আসলে এই অন্তর্বর্তী সরকারটাই একটু তত্ত্বাবধায়কের শেপে যাক। বিএনপির এই দাবিটাই আসলে মানা হচ্ছে কিনা যে তারা ওই মানে তত্ত্বাবধায়কের শেপে যাবে, সেক্ষেত্রে কি ক্যাবিনেটের উপদেষ্টাদের সংখ্যা একটু কমতে পারে? দেখেন, বিএনপি যে দাবি করেছে এই দাবি প্রত্যেকটা দলের হওয়া উচিত, জামাতেরও হওয়া উচিত। মানে এই সরকার কেয়ারটেকার গভর্নমেন্টের রূপ নেবে, মানে ওই ধরনের গভর্নমেন্ট কি করেছে অতীতে আমরা দেখেছি যে তারা একেবারে রুটিন ওয়ার্ক। হ্যাঁ, তারা আসলে নির্বাচনের দিকে বেশি ফোকাস দিয়েছে, নির্বাচন করার জন্য যে যে ধরনের পরিবর্তন সংস্কার করা দরকার সেইগুলোতে মনোযোগ দিয়েছে। কিন্তু এই সরকার এখনো পর্যন্ত ওই নির্বাচনের দিকে আসলে ফোকাস তারা দেয়নি। তারা আমাদেরকে এক ধরনের বিচার এবং সংস্কারের ট্যাবলেট খাওয়িয়েছে, এবং আমরা এই ট্যাবলেট খেয়ে আমরা তাদের উপর বিশ্বাস রেখেছি, আমরা ঘুমিয়েছিলাম হ্যাঁ তারা হয়তো বিচার করবে, সংস্কার করবে। এই জন্য বিভিন্ন জায়গায় স্লোগান উঠেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকার, তাকে অন্তত 5 বছর সময় দেওয়া উচিত। আমরা দেখেছি যখন ঈদগাহে ঈদের নামাজ পড়তে গিয়েছে বিভিন্ন জন স্লোগান ধরেছে, এবং এনসিপির একজন নেতা তিনিও ফেসবুকে পোস্ট করেছিলেন, এবং তার প্রেক্ষিতে মূলত আলোচনা সৃষ্টি হয়। তো এই জোয়ার তো এখন আর নাই। কেন নাই? কারণ আমরা দেখলাম যে 14 মাসে প্রধান উপদেষ্টা তিনি 14 বার দেশের বাইরে গিয়েছেন। আমি যদি ধরি যে তার সাথে আরও কয়েকজন উপদেষ্টা গিয়েছেন, তাহলে এই 14 মাসের মধ্যে মোটামুটি 1 সপ্তাহ বেশি সময় দেশের বাইরে থেকেছেন, হয়তো 10 দিন থেকেছেন, আর 20 দিন বাংলাদেশে সময় দিয়েছেন। একটা মানুষ, বয়স্ক মানুষ, তারা যখন জার্নি করে আসেন দেখবেন যে জার্নির পর এক ধরনের ক্লান্তি থাকে। তার মানে 1 মাসের মধ্যে 15 দিন মোটামুটি তারা কাজ করার সুযোগ পেয়েছেন। তারপরেও তাদের কি কাজ এখনো পর্যন্ত দৃশ্যমান না। দেখেন, এই কারণে মানুষ এখন আর আসলে ওইভাবে ওই সংস্কার আর ওই বিচারের ট্যাবলেটটা খাচ্ছে না, খাওয়া বন্ধ করে দিয়েছে। এখন মানুষ বলছে যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নির্বাচন দেন। আমি এখন বিভিন্ন সেমিনারে বা বিভিন্ন বক্তৃতায় বলে থাকি যে এই সরকারকে মানুষ ক্ষমা করবে যদি সরকার বিচার বা সংস্কারে হয়তো অতটা সফল না হলেও যদি একটি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে পারে, সেক্ষেত্রে এদেশের মানুষ এই সরকারকে ক্ষমা করবে। দেখেন, ফখরুদ্দিন এক্সিট পাবে। হ্যাঁ, না, সেফ এক্সিটের প্রসঙ্গ ভিন্ন। ফখরুদ্দিন, আমি শেষ করি, আরেকটা প্রসঙ্গ আছে। দেখেন, ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারকে মানুষ ক্ষমা করে নাই, কারণ তারা বাংলাদেশের জনগণকে একটি পাতানো নির্বাচন উপহার দিয়ে গেছে। এবং এই সরকারের হাতে সুযোগ যে এই সরকারকে কোনো দলের কাছে তারা মানে জিম্মি হয়ে যাবে, পাতানো ইলেকশন দেবে, যেটি নাহিদ ইসলাম বলেছেন যে আমি বলছি যে ওই রকম তারা করবে কিনা, যদিও আমি এখনো পর্যন্ত মনে করি না, কারণ উপদেষ্টা পরিষদে যারা আছে তারা অনেকে আমাদের পরিচিত। আমার কাছে মনে হয় না যে তারা এই ধরনের কর্মযজ্ঞে লিপ্ত হবে। আর বিশেষ করে যেহেতু তথ্য উপদেষ্টার কথা বললেন আপনি, দেখেন এখানে যেহেতু একটা বিরতিতে যেতে হবে, বিরতির পরে আমি আপনার কাছে আবার আসব। দর্শক, এতক্ষণ দেখছিলেন পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠান। এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি, বিরতির পরে আবারও ফিরে আসছে আলোচনায়। দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে। বিরতির আগে আপনারা আলোচনা শুনছিলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স, যুগ্ম মহাসচিব বিএনপি, মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ, শরীফ ওসমান হাদি, মুখপাত্র ইনকিলাব মঞ্চ, এবং ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব এনসিপি। রাশেদ, বিরতির আগে আপনি এই সরকারের আসলে কেয়ারটেকারের শেপে যাওয়া নিয়ে আলোচনা করছিলেন। আচ্ছা, দেখেন, আমার কাছে মনে হয় যে দাবি আসলে বিএনপি করে সেই দাবি যদি জনগণের পক্ষেও যায়, তারপরে দেখি যে সেই দাবির বিপরীতে অবস্থান নেয় জামাত বা আরও কয়েকটি দল। ঠিক একইভাবে আরও কয়েকটি দলের বক্তব্য আমরা কিন্তু দেখেছি যে বিএনপি যখন আসলে আপনার গণভোটে রাজি হলো, তখন হঠাৎ করে
ওই মিটিংয়ের মধ্যে কমিশনের মিটিংয়ের মধ্যে ওই সময় রাজি হওয়ার পরে জামাত যেহেতু রাজি হয়নি, তারা কিন্তু ইউটার্ন নিয়েছে। এই ধরনের ঘটনা ঘটেছে। তো যাই হোক, বিএনপি তো সরাসরি তত্ত্বাবধায়ক সরকারের দাবি করে নাই, যেটি আইন উপদেষ্টা তিনি আসলে ক্লিয়ার করেছেন। তারা বলেছে যে এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের রূপ নিতে হবে বা ওই ধরনের কার্যক্রমে যেতে হবে। তো এই দাবি আমি মনে করি জামাতেরও হওয়া উচিত। জামাত তারা দীর্ঘদিন ধরে বলে আসছে যে জুলাই সনদের আলোকে নির্বাচন হতে হবে। এখন জুলাই সনদে কি আছে? জুলাই সনদে তো বলা নাই যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হতে হবে, সেখানে কিন্তু বলা নাই যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। জুলাই সনদে স্পেসিফিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা আছে। তার মানে কি? তার মানে জামাত এতদিন দাবি করছিলেন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। সেই জামাত যখন আসলে বিএনপি এই বিষয়টি সামনে আনলো যে এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় বা ওই ধরনের কর্মযজ্ঞে লিপ্ত হতে হবে, তখন জামাত বলল যে আমরা আসলে তত্ত্বাবধায়ক সরকার চাই না, আমরা এই প্রস্তাব করি নাই। এই ধরনের মন্তব্য আমি মিডিয়াতে দেখলাম। আমি একটা জিনিস আপনার সাথে যেটা আমি সরকারের সমালোচনা করছিলাম এবং সেখানে আমি যেটি বললাম যে এই সরকার আমাদেরকে বিচার এবং সংস্কারের ট্যাবলেট খাইয়েছে, বাট এখন আর জনগণ খাচ্ছে না। দেন এই সরকারের সবথেকে বড় সমস্যা যে তারা প্রশাসন বা এই আমলাদের সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি। আওয়ামী লীগের আমলের আমলাদেরকে তারা এখনো পর্যন্ত রেখেছে। তথ্য উপদেষ্টা তিনি প্রায় বলছেন যে এই প্রশাসনকে বিএনপি এবং জামাত ভাগাভাগি করে নিয়েছে, এনসিপি কি ভাগ পায়নি? তিনি কিন্তু স্পষ্ট করেছেন, ওই অনুষ্ঠানে আমিও ছিলাম, তিনি বলছেন যে এনসিপি এবং গণ অধিকার পরিষদ এরকম বড় দল হয়ে যায়নি, দুইটা দলের নাম নিয়েছেন, যে তারা আসলে ভাগ পাবে। তো আমরা যতটুকু দেখছি যে এই সরকার তো এনসিপিকেও ভাগ দিচ্ছে, যখন জাতিসংঘে নিয়ে যাচ্ছে তখন বিএনপি জামাতের পাশাপাশি এনসিপিকে ভাগ দিচ্ছে না, ঐক্যমত কমিশনের বৈঠকে বিএনপি জামাতের পাশাপাশি এনসিপিকে ভাগ দিচ্ছে না। আমরা দেখেছি যুগান্তর পত্রিকায় নিউজ হয়েছে যে ডিসি নিয়োগের সাথে এই যে দরবেশ তানভীর, ওই তানভীরের সাথে জড়িত ছিল হাসনাত এবং সার্জিস, এবং আমাকে চ্যালেঞ্জ করে সার্জিস ফেসবুকে একটি পোস্ট করেছিলেন। পরবর্তীতে আমি সেটা রিপ্লাই করেছি। তিনি বলেছিলেন যদি আমি প্রমাণ করতে পারি যে তিনি এই ডিসি নিয়োগের সাথে জড়িত বা এই ধরনের অন্যায়ের সাথে জড়িত, তাহলে তিনি রাজনৈতিকভাবে পদত্যাগ করবেন। তো আমি যখন পাল্টা তথ্যপত্র দিয়ে আমি পোস্ট করলাম এবং অসংখ্য নিউজ হলো, এরপরে তিনি কিন্তু আর পদত্যাগ করে নাই। তো যাই হোক, আমরা যতটুকু জানি যে বিএনপি জামাত এনসিপি তারা সরকারের কাছে প্রাধান্য পায়, এবং তারাই কিন্তু এই যে জুলাই জাতীয় সনদের বাস্তবায়নে যে এখনো পর্যন্ত মতপার্থক্য যতটুকু রয়েছে, সেখানে এনসিপি সব থেকে বেশি বিতর্ক সৃষ্টি করছে, জামাত করছে। বিএনপি শুরুতে গণভোটে রাজি হচ্ছিল না, তখন কিন্তু সবাই বলছিল যে মানে ইয়ানপসি করছিল এনসিপি এবং হচ্ছে আপনার জামাত, যে বিএনপি যাতে গণভোটে রাজি হয়। বিএনপি যখন গণভোটে রাজি হয়ে গেলো তখন ইউটার্ন নিল আপনার জামাত। তো এই ধরনের কালচার তো মানুষ আসলে পছন্দ করে না। আর আমি একটা জিনিস অ্যাড করি, আমি একদিন একজন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গেলাম, তিনি আমাকে ডেকেছিলেন, ডাকার পিছনে বেশ যৌক্তিক কারণ ছিল। আমি কথা বলছি তার সাথে, এবং তার সাথে বিভিন্ন সময় আমাদের আন্দোলন সংগ্রামের ইতিহাস আছে, তাকে আমরা বিভিন্ন জায়গায় ডেকেছি, কথা বলছি। হঠাৎ করে দেখলাম যে সচিব এবং আমলারা এই কথা বলা অবস্থায় ঢুকে পড়লো। তা আমি তো বিব্রত হলাম। আমি আপাকে বলছি, আপা আপনি কথা বলছেন, আপনি না মন্ত্রী? সে বলছে কি বলবো আসলে। মানে পরে আমি বললাম ঠিক আছে, আপনি তাহলে তাদের সাথে মিটিং করেন, আরেকদিন আমি আসবো। অর্থাৎ এই যারা মিনিস্টার বা উপদেষ্টা, আমার কাছে মনে হয় যে তারাও যে প্রথমেই ভুল করেছে যে আওয়ামী আমলের আমলাদেরকে রেখে দিয়েছে, এখন এরা কিন্তু এই আমাদের উপদেষ্টাদের শ্রদ্ধা করছে না, যে কারণে ওই বিচার বলেন সংস্কার বলেন এর কোনোটাই আসলে ওইভাবে সরকার করতে পারে নাই। এখন সরকার মনে করছে নির্বাচনটা যদি আমরা ভালো দিতে পারি জনগণ আমাদেরকে ক্ষমা করবে। আমি এটাই বলতে চাই যে বিএনপি যে দাবিটা করেছে যে সরকার আসলে নির্বাচনমুখী হোক, আমরাও মনে করি সরকারের উচিত হবে নির্বাচনমুখী হওয়া, নির্বাচনটা ভালো ভালোই দিয়ে সরকারের বিদায় নেওয়াটাই উত্তম হবে। অন্যথায় ফখরুদ্দিন মনিরুদ্দিন মতো চিন্তা করলে এই সরকারের ওই যে নাহিদ ইসলাম যেটি বলেছেন সেভ এক্সিট, আমার কাছে মনে হয় হয়তো দুজন ছাত্র উপদেষ্টা তাদের হয়তো সেভ এক্সিট খুঁজতে হবে না, কারণ তারা দেশের বাইরে যাবেন এটি আমার কাছে মনে হয় না, কিন্তু অন্যান্য উপদেষ্টাদের সত্যিই কিন্তু ওই পথেই যেতে হবে, ওই পথেই যেতে হবে। আমি একটু ফরিদুল হক আপনার কাছে একটু জানতে চাই যে এই সরকারটা তো আসলে একটু অন্য প্রকৃতির। আপনি যদি 1/11-এর পরে সরকারের গতি প্রকৃতি দেখেন বা এর আগের কেয়ারটেকার সরকার দেখেন, সেরকমের না। এই সরকার যদি নভেম্বরের পরে একটা কেয়ারটেকারের শেপ নেয় এবং সেই সরকারটাকে আসলে নিরপেক্ষভাবে কাজ করতে পারবে কিনা, এটা সবচেয়ে বড় যেটা বলছিলেন যে রাশেদ, যে এই আমলাতন্ত্র দিয়ে আসলে নিরপেক্ষভাবে কাজটা আসলে তারা করতে পারবে কিনা। আচ্ছা, আমলাতন্ত্র থেকে পরে আমি কেয়ারটেকার ইস্যুতে আসি। আমলাতন্ত্রের ব্যাপারটা হয়েছে এবার কিন্তু খুব একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। আমরা এটা যেটা অনেকেই নোটিস করছি কিনা আমি জানি না, আমার যতটুকু মনে পড়ে, প্রিন্স ভাই আরও ভালো বলতে পারবেন, উনি অনেক সিনিয়র মানুষ, সেটা হচ্ছে যে আমরা যতগুলো পরিবর্তনের মুখে পড়ছিলাম, যতগুলো গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, এরকম যত বড় ঘটনা ঘটছে, আমলাতন্ত্রের কোনো না কোনো একটা অংশ কিন্তু জনগণের পক্ষে ছিল ওই সময়ে।
24-এ কিন্তু একমাত্র সিস্টেমের অংশ যে গণঅভ্যুত্থানের পক্ষে দাঁড়ায় নাই, জনগণের পক্ষে কিন্তু আমলাতন্ত্র আমার মনে পড়ে না যে কেউ দাঁড়াইছে। ইভেন 96 সালে ধরেন মনে করেন যে ওই যে জনতার মঞ্চের মধ্যে ধরেন আমলারা নেমে আসতেছে, 96 সালের ওইরকম ঘটনা, সেখানে জুলাই গণঅভ্যুত্থান তো বিরাট বড় ব্যাপার, তাই না? তো সেটা কিন্তু ঘটে নাই, এবং ওইটাই হচ্ছে গিয়ে সিস্টেমকে কন্ট্রোল করে আছে এখন পর্যন্ত। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে বিচার সংস্কার ধরেন আমলাতন্ত্রের কারণে না হইতে পারলে এই আমলাদের উপরে তো আসলে আমাদের ইলেকশনও নির্ভর করবে। সো এইটাতে আমরা এটা করতে পারবো কিনা, এখানে একটা আশঙ্কার জায়গা রয়ে যায়। আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে মানে যেটা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার বারবার বলা হচ্ছে, আমার কাছে যেটা মনে হয় এখানে আমাদের একটা শব্দ কিংবা আইডিয়াগত একটা ভুল হচ্ছে। প্রথমত হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার তো এই মুহূর্তে করার কোনো সুযোগ নেই, মানে তত্ত্বাবধায়কের আদলে সরকারটা কাজ করবে। যেটা হচ্ছে একটা নির্বাচনকালীন সরকার। আজকে মাহফুজ আলম সেটা অনেকটা ক্লিয়ার করেছে যে নির্বাচন, উনি যেটা বলছেন, আমি রিপোর্টটা পড়লাম যে ধরেন নভেম্বরের পরে সম্ভবত উপদেষ্টা পরিষদের আর বৈঠক হবে। তার মানে কি উপদেষ্টা পরিষদের বৈঠকে তো মূলত হচ্ছে সরকার চালানোর জন্য আইন তৈরি করা হয়, হ্যাঁ, এবং বিভিন্ন বড় বড় সিদ্ধান্ত নেওয়া হয়, এবং খুব সম্ভবত একনেক মিটিংও ওই সময় হয় না, বড় সিদ্ধান্তগুলো ওই উপদেষ্টা পরিষদের বৈঠকে হয়। তাহলে যখন নির্বাচনকালীন সরকার হিসেবে সরকার রূপ নিবে তখন কিন্তু আসলে মূল পাওয়ারটা চলে যাবে আসলে নির্বাচন কমিশনের উপর। তখন সরকার আসলে একটা রুটিন ডিউটিতে চলে যাবে, এবং সরকারের একটা বড় অংশই নির্বাচন কমিশনের অধীনে কাজ করবে, মানে সিস্টেমের একটা বড় অংশ। সরকার হয়তোবা তখন একটা রুটিন দায়িত্বের মধ্যে থাকবে ক্ষমতাটা হস্তান্তর করার আগ পর্যন্ত। তো সেই জায়গা থেকে ধরেন আমরা যদি এটাকে নির্বাচনকালীন সরকার বলতাম, যে এই সরকারকে একটা নির্বাচনকালীন সরকারে হইতে হবে যখন তফসিল ঘোষণা হয়, এবং অটোমেটিক সেটা হবে, নাহলে তো ধরেন নির্বাচনটা হবে। সেক্ষেত্রে কি উপদেষ্টার প্রয়োজন হবে রুটিন ওয়ার্ক করার জন্য? এইটা আমি ঠিক শিওর না। এইটা ধরেন হতেও পারে, কমতেও পারে, কমলেও খুব বেশি ক্ষতি হবে বলে আমার কাছে মনে হয় না। এটা ধরেন এখন যেহেতু ধরেন অনেকগুলো জিনিস কিন্তু একটা দাবি ছিল যে এখানে বেশ কয়েকজন উপদেষ্টার ব্যাপারে কিন্তু বিএনপির আপত্তি রয়েছে, বিএনপিরও দাবি আছে, জামাতেরও দাবি রয়েছে, এনসিপিরও আছে, আমাদেরও কিছুটা অস্বস্তি আছে কাউকে নিয়ে। সো এইটা ধরেন বড় বিষয় না। বড় বিষয়টা সেটা হচ্ছে যে আমি ঠিক জানি না কতটুকু, আমি একটা থেকে দেখেছি যে একটা সচিবদের একটা হিসাব আসছে যে কতজন সচিব কোন পন্থী, এরকম একটা হিসাব আসছে। এগুলো কিসের বেসিসে করে আমি ঠিক শিওর না, নিশ্চয়ই কোনো একটা বেসিস আছে। তো এইটাতে দেখলাম যে এখনও একটা বড় অংশের সচিব আসলে আওয়ামীপন্থী রয়ে গেছে, এটা একটা ব্যাপার। বিএনপিপন্থীও একটা বড় অংশের সচিব আছে, জামায়াতপন্থীর সংখ্যাটা ওই তুলনায় কম, কিন্তু সম্ভবত 1 নম্বর, মানে যদি নাম্বারিং করা হয় তাহলে সম্ভবত 1 নম্বর হচ্ছে আওয়ামীপন্থী সচিব। তো এইখানে ধরেন স্যাবোটাজ হওয়ার আশঙ্কাও ধরেন রয়ে যায়। ধরেন এইখানে ধরেন আমি খুব পরিষ্কারভাবেই মানে ধারণা করতে পারি যে যেই পরিমাণ টাকা এরা লুট করে নিয়ে গেছে, এই টাকা তো বসে নাই, এই টাকা তো সার্কুলেট হবে, এবং ইলেকশনকে সামনে রেখে যদি কোনো কারণে ধরেন এখানে একটা অস্থিতিশীল কিংবা একটা এনার্কি পরিস্থিতি তৈরি করা যায়, তৈরি করতে তাদের ভেতরে যে জায়গাতে স্টেক আছে সেগুলোকে যদি আনস্টেবল করা যায়, তাহলে ধরেন এখানে পরিস্থিতি কী হয় যে বাংলাদেশ রাষ্ট্রটাকে এইভাবে বানানো হয়েছিল, আবারও সে বদরুদ্দিন ওমরের কথায় আসতে হয়, 72-এর সংবিধান বানানোর পর উনি বলছিল যে এত কনসেন্ট্রেট ক্ষমতা রাখা হয়েছে এক জায়গায় যে যখন এটা ফল করবে, মানে কনসেন্ট্রেট ক্ষমতা কি করে বাকি সব নাই করে ফেলে, খেয়ে ফেলে, আর এক জায়গায় ক্ষমতাটা যায় তো ওইটা যখন ফল করে তখন সংগঠিত শক্তি হিসেবে একমাত্র শক্তি থাকে হচ্ছে আর্মি, পাওয়ার টেক ওভার করা। তাহলে আপনি খেয়াল করেন যে ওইরকম সিচুয়েশন তৈরি করে আর্মিকে দিয়ে পাওয়ার টেক ওভার করতে পারলে পরবর্তীতে ধরেন মানে আর একটা 111, এবং তখন আওয়ামী লীগ হিসাব করবে আচ্ছা তাহলে বোধহয় আমাদের আসার পথ সহজ হবে। তো এবং এই জায়গাতে ধরেন আরেকটা জিনিস হচ্ছে যে ধরেন আরেকটা যেটা আমি খুব রিস্ক নিয়ে বলতেছি, আমাকে বলতে হচ্ছে, কারণ আমাদের তো এগুলো দায় আছে। ধরেন আইসিটিতে বিচার চলতেছে, জেনারেলদের বিচার হচ্ছে, এটা ইতিহাসে প্রথমবারের মতো এই ঘটনা ঘটতেছে। বিচারের ক্ষেত্রে আমি মনে করি যে মোটামুটি ভালো অগ্রগতি আছে। এটাকে তো মানে কি বলে যে ধসানোর একটা ব্যবস্থা করার চেষ্টা করা হবে খুব স্বাভাবিকভাবেই, আমাদের সতর্ক থাকতে হবে। এবং আমি একটা জিনিস খুব লক্ষ্য করলাম, জেনারেল আজমি উনি কিন্তু প্রকাশ্যে একটা ভিডিওতে এসে বলেছেন যে চিফ নিজে ওনাকে হাত জোর করে বলেছেন যাতে এই জেনারেলদের ব্যাপারে উনি কোনো উচ্চবাচ্য না করেন। এটা কিন্তু মিডিয়াতে ওইভাবে কাভার হয়নি, আমি এই জন্য লাইভে বললাম এটা, এবং ঝুঁকি নিয়েই বললাম। তো কিন্তু আমাদের জন্য এই ইস্যুটা গুরুত্বপূর্ণ। এটা আমরা যেটা চাই, আমাদের কাছে এই 15 জেনারেল কিংবা ইভেন আর্মি চিফ, দে আর নট ইম্পর্টেন্ট, তারা ব্যক্তি। আমাদের কাছে আর্মি এজ এ প্রতিষ্ঠান সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমাদের রাষ্ট্রের একটা ওই দুইজনের ভিতরে কি আলোচনা হয়েছে সেটা মিডিয়া আসে না, কিন্তু জেনারেল আজমি তো ভিডিওতে এসে বলেছেন ওনাদের ভিতরে কি বক্তব্য আছে সেটা আসলে আমরা জানি না, উনি ভিকটিম। এখন এইখানে ব্যাপারটা হচ্ছে যে আর্মি কিন্তু সরকারের পক্ষ থেকে তো বলা হচ্ছে যে সেনাবাহিনী আসলে প্রশংসনীয় কাজ করেছে, সেটা তো আমরা মোটামুটি দেখতে পেয়েছি, আমরা সেটা মোটামুটি আমরা দেখতে পেয়েছি। এই প্রসঙ্গটা আসবো আমি একটু প্রিন্স ভাই,
আরপিও সংশোধন নিয়ে আপনাদের দলের একটা আপত্তি রয়েছে যে জোট হলেও জোটের শরিকরা আসলে নিজ নিজ প্রতীকে ইলেকশন করতে হবে এরকম একটা সংশোধনী এসেছে, আপনারা এই ব্যাপারটাকে মানতে পারছেন না এবং গ্রহণযোগ্য বলছেন না, আসলে কেন? শরিকরাও কেন ধানের শীষ নিয়ে নির্বাচন করতে দেখুন, হবে? এটা কি তারা ছোট দল বলে? দেখুন, এই যে বিষয়টা আপনি বললেন এখন, যে এই যে আরপিও যে সংশোধনী করলো, এটা কোনো দলের কোনো প্রস্তাব ছিল না, দাবিও ছিল না। এটা নির্বাচন কমিশন মানে স্বপ্রণোদিতভাবেই এটা আপনার এই আরপিওটা সংশোধনী প্রস্তাব এনেছে। তো এখন রাজনৈতিক মানে নির্বাচন করার জন্য স্টেক হোল্ডার কারা? রাজনৈতিক দলগুলোই তো, তাদের সুবিধা অসুবিধা রাজনৈতিক দলগুলোই তো সেটা বলবে নাকি? এখন সেটা রাজনৈতিক দলের সুবিধা অসুবিধা যদি রাজনৈতিক দল না বলতেই যদি এখন নির্বাচন কমিশন মানে স্ব-আরোপিত হয়ে যদি নিজেরাই একটা প্রস্তাব দিয়ে বসে, তাহলে সেটা তো আপনার রাজনৈতিক দলগুলোর জন্য সমস্যাই বটে। এখন এর আগেও তো আসলে এইটাকে কেন মানতে পারছেন না? আপনাদের সাথে আলোচনা করেনি সেই ব্যাপারে? সেটাও আছে। এর আগে তো আপনার ধরেন নির্বাচন কমিশন ছোটখাটো অনেক বিষয় নিয়ে আলোচনা করেছে আমাদের সাথে, প্রকাশ্যে অপ্রকাশ্যে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এবং সেই আরপিও অন্যান্য বিষয় নিয়ে তো আমরা কোনো মতামত মানে দ্বিমত পোষণ করি নাই। এখন স্বাভাবিকভাবেই একটা জোট যখন হয়, ছোট ছোট রাজনৈতিক দলগুলো যখন বড় দলগুলোর সাথে একসাথে মানে সংঘবদ্ধ হয় বা একসাথে থাকে, তখন আপনার তারা বড় দলের কেউ বড় দলের আপনার মানে প্রতীক নিয়েও করে, আবার কেউ তাদের নিজস্ব প্রতীক নিয়েও করতে পারে। এটা তো কোনো সমস্যা নাই। মানে আপনাদের এরকম আশঙ্কা রয়েছে কিনা যে আপনারা যেই শরিকদেরকে আসনটা ছেড়ে দিলেন তারা নিজ প্রতীকে আসলে ওইখান থেকে পাশ করে আসতে পারবে না? স্বাভাবিক, তাদের প্রতীকের পরিচিতি ব্যাপারটা আছে, এটা অত হয়তো জনপ্রিয় না বা অত পরিচিত না, সেটা তো একটা ব্যাপার থাকেই। সেটা সেক্ষেত্রে আপনার দলের নেতাকর্মীদের যদি এরকম নির্দেশনা দেয়া থাকে যে এই শরিক এই আসনে পাবে, না অবশ্যই সেটা তো নির্দেশনা থাকবেই। আমরা ধরেন কথার কথা এনসিপি কে যদি আমরা অন্য কোনো প্রতীককে আপনারা পপুলার করতে চাচ্ছেন না, দলের নাম উল্লেখ করলাম না, কোনো এ বি সি ডি কাউকে যদি আমরা ছেড়ে দিলাম, আমরা 6টা বা 10টা আসন মানে যাক নাম বললামই, যখন এনসিপি হতে পারে, গণ অধিকার পরিষদ হতে পারে, ইনকিলাব মঞ্চ হতে পারে, আমরা ছেড়েই দিলাম, তাদেরকে ওখানে তো তারা যদি তাদের প্রতীক নিয়ে আপনার নির্বাচন করে, তো আমাদের দলের নেতা কর্মীদেরকে নিয়ে আমরা সেখানে কি সংঘবদ্ধভাবে বলবো না? যেমন ধরেন ঢাকাতেই আমরা 2-4টার ব্যাপারে তো গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে, সেখানে সেই অন্য দলের প্রার্থীদেরকে নিয়ে আমাদের দলের নেতাকর্মীরা কর্মী সভা করছে না, সবাইকে তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা বলা হচ্ছে না? সেক্ষেত্রে প্রতীকটা এত গুরুত্বপূর্ণ হবে কেন? অবশ্যই প্রতীকটা গুরুত্বপূর্ণ, মানে অন্য কোন দলের প্রতীক জনপ্রিয় হোক এইটা আসলে চান না? না, সেটা আরো বেশি জনপ্রিয় হোক, সেটা জনপ্রিয়তা জনপ্রিয় হবে সময়, এটা সময় সাপেক্ষ ব্যাপার। ধানের শীষ প্রতীক একদিনে জনপ্রিয়তা পায়নি, এটা অবশ্যই এটার সাথে অনেক আবেগ জড়িত, অনেক বিষয় এটার সাথে জড়িত আছে। ইচ্ছা করলেই আপনার মোমবাতি প্রতীক, ইচ্ছা করলেই আপনার মানে মোবাইল ফোন কিংবা কলম প্রতীককে আপনি জনপ্রিয় করতে পারবেন না। এখন সে কারণেই সেই জন্যই আমরা বলছি যে বাস্তবতার নিরিখে এটা ওপেন রাখা উচিত। কোনো জোট কোনো সময়, যেমন এর আগেও যে আমরা নির্বাচন করেছি, আপনি ধরেন 2018-তে জামাত ধানের শীষ 18 সালে তো আপনার যে উদীয়মান সূর্য নিয়েও তো গণফোরাম আমাদের পক্ষ থেকে নির্বাচন করেছে, কিংবা আপনার ধরেন 2001 সালে যে নির্বাচন করেছি, এলডিপি তো ছাতা মার্কায় নির্বাচন করেছে, আমরা ওই আসন ছেড়ে দিয়েছিলাম। আবার অনেকে তো আবার ধানের শীষ প্রতীক নিয়েও করেছে। তো সেটা ওপেন রাখা উচিত, এটা তার গণতান্ত্রিক অধিকার, এই অধিকারে হস্তক্ষেপ করা উচিত হবে বলে আমি মনে করি। হবে মনে হয় না। হাদি, আপনার কাছে একটু জানতে চাই যে এই সরকার আসলে একটা সিদ্ধান্ত নিয়েছে যে পলাতকরা নির্বাচন করতে পারবে না, পলাতকদেরকে নিয়ে কি সরকার উদ্বিগ্ন কিনা? আসলে পলাতকরা কিভাবে নির্বাচন করবে, আদৌ সেইটা বাস্তব কিনা আপনার মনে হয় কি? আমার মনে হয় যে এটা এই অর্থে বলেছে যে মানে ওই যে ফিরে আসার যে ন্যূনতম একটা চান্স, পুনর্বাসন অনেকে বলে থাকে, তো এটা যদি আইনি প্রক্রিয়ার মধ্যে যায়, ধরেন এখন আওয়ামী লীগের অনেকেই যারা অফিসিয়ালি পলাতক, মানে আদালতে যারা সারেন্ডার করে নাই কিন্তু দেশের মধ্যে আছে, তো সামহাউ ওই যে অনেকে পুনর্বাসনের কথা বলে, আমার মনে হয় এই জিনিসটাকে তারা অ্যাড্রেস করবার জন্য আইনের মধ্যেই এনেছে যে যারা এখন পর্যন্ত পলাতক আছে তারা ইলেকশন করতে পারবে না। কিন্তু আমি একটু ভাইয়ের সাথে এখানে অ্যাড করতে চাই যে এই আরপিও সংশোধন নিয়ে দেখেন, আমি মানে প্রথমত হলো যে তত্ত্বাবধায়ক যে মুডটা হয়েছিল
বাংলাদেশে এটা মিডিয়ায় অনেক পত্রিকা এসেছে 2 মাস আগে সবার আগে ইনকিলাব মঞ্চ অনেক বড় করে সংবাদ সম্মেলন করে বলেছিল যে সরকারের তত্ত্বাবধায়ক মোডে চলে যাওয়া উচিত। আমরা 2 মাস আগে বলেছিলাম, বিকজ যেহেতু অনেক কেওয়াস হচ্ছে, সে সবগুলো কন্ট্রোল চাইলেও করতে পারছে না। সো এটাকে গুছিয়ে এনে একটা কম্প্যাক্ট করে ভালো নির্বাচন, এটা আমরা অনেক আগে বলেছিলাম। এখন আপনি ওটা তত্ত্বাবধায়ক নামে হবে কিনা, বাট অ্যাক্টিভিজম যে সে কি করবে, এটা তো অফকোর্স নভেম্বরের পর থেকে সেটাই হবে। দ্বিতীয় হলো উচ্চকক। এখন এইখানে একটা ব্যাপার ভাই যেটা আলাপ করছিলেন, দেখেন এই জিনিসটা কেউ যেন কেন বলছে না আজকে। প্রথমত হলো অফকোর্স পলিটিক্যাল পার্টি বিএনপি, জামাত ইসলাম, এনসিপি, তারা এটা তাদের জায়গায় বলতেই পারে যে নির্বাচন কমিশন তাদের সাথে পরামর্শ না করে এই সিদ্ধান্তটা নিয়েছে, তারা স্টেক হোল্ডার হিসেবে অফকোর্স এখানে রিঅ্যাক্ট করতে পারেন। কিন্তু ধরেন বাংলাদেশের সকল বড় যারা পলিটিক্যাল পার্টি, তাদের একটা স্বাভাবিকভাবে টেন্ডেন্সি হচ্ছে অনেকেই আরও অনেকগুলো ছোটো পার্টি করেন অথবা অনেককে পালেন পোষেন, এবং সময় মতো ধরেন এগুলো লাগে বিভিন্ন কাজে, অনেকে অনেকভাবে ইউজ করেন। ধরেন আরো একটা সহজ সমীকরণ যদি বলি, যে অনেকেই ডামি প্রার্থী দাঁড় করেন না নিজের আসনে 3-4 জন, কেন? এর একটা পলিটিক্স হলো যে ওইখানে কেন্দ্র দখল হওয়ার, যে বুথের মধ্যে ভোট গুণে আনার ব্যাপার আছে, যে মাসেলালা ক্যান্ডিডেট তারা ট্যাকেল দিতে পারবে না। সো আরো যদি 3 জন ক্যান্ডিডেট দেওয়া যায়, তার দিয়ে যদি 3 জন আরো বুথের মধ্যে পাহারা দিতে দেওয়া যায়, এজেন্ট হিসেবে পুলিং ইসের মধ্যে। তো এখন এই কথাটা কেন বলা? প্রথম এই রাজনীতি এখন আর চলে না, এখন ভাই না চলে এটাই আমরা চাই, কিন্তু আসলে কদ্দূর চলবে না এটা তো এটা মানধাতা আমাদের পলিসি। কিন্তু ভাই আমাদের যারা সিনিয়র তারা তো মানধাতার মধ্যে থেকে বের হইতে পারতেছে না। প্রমাণ বলি, আপনি এইখান থেকে বের হয়ে একদম যেই পর্যন্ত যাবেন দেখবেন প্রত্যেকটা মেট্রো রেলের পিলারে অফকোর্স বড় বড় আগের মানধাতার মতোই 16 জনের ছবি টানানো আছে বিভিন্ন রাজনৈতিক দলের। বাট আছে তো, এর মানে পরিবর্তন তো হয় নাই। আমি যেটা বলতে চাই, দেখেন এই যে ছোট দলগুলো কিভাবে ফ্লোরিশ করবে। এখন সবাই যদি কেউ হয়ে যায় ধানের শীষ, কেউ হয়ে যায় দাঁড়িপাল্লা, কেউ হয়ে যায় এনসিপির প্রতীকে, এরকম করে, তাহলে তাদের আপনি তো ফ্লোরিশ করার স্পেস দিচ্ছেন না। এবং দিন শেষে তো তাকে ওই কমন যেটা পপুলার মার্কা, ওই মার্কাতেই যেতে হচ্ছে। এর মানে নিজেরা সে এক্সপ্লোর করতে পারতেছে না। কিন্তু এর থেকে একটা টেকনিক্যাল ব্যাপার আছে এখানে, এইটা জন্য কেন খেয়াল করতেছে না, সেটা হলো আমরা কিন্তু ইতিমধ্যে বিএনপি অনেকটা মেনে নিচ্ছে অথবা নিচ্ছে এমন একটা জায়গা আছে জুলাই সনদে, উচ্চকক্ষে পিআর, রাইট? এখন উচ্চকক্ষে পিআরে আপনি যখন ভোটের রেশিও হিসাব করবেন, তখন যদি সবাই ধানের শীষে আর দাঁড়িপাল্লায় ইলেকশন করে, তাহলে যারা একটু ছোট দল জন্য, তাহলে আপনি তারে কিভাবে ভোটটা কাউন্ট করবেন? সবই তো ধানের শীষের ভোট হয়ে যাবে, সবই তো দাঁড়িপাল্লার ভোট হয়ে যাবে। তো এর বাইরে যে মাহমুদুর রহমান মান্না ভাইদের পার্টি আছে, গণসংহতি আছে, XY যেটা আরো অনেক পার্টি আছে, তারা যে 5%, 6% ভোট পাইতে পারে, তাহলে আপনি তার স্পেস রাখলেন না। তা আমার সম্ভবত ধারণা, আমি টেকনিক্যাল ব্যাপার বলছি না, আমরা উচ্চকক্ষেও তাদেরকে এখন ভাই প্রিন্স ভাই ধরেন একটা ব্যাপার, এই যে বিএনপি ধরেন 3 ভাগের 2 ভাগ পেয়ে গেল, ফাইন। এখন 3 ভাগের 2 ভাগ পেয়ে গেলে আপনি যাদেরকে ধরেন এনসিপির আপনি 20টা আসন ছাড়ছেন, আপনি অমুক দলের ববি হাজ্জাজ ভাইদেরকে আপনি ছাড়ছেন। এখন ববি হাজ্জাজ ভাইয়ের দল ধানের শীষে যত ভোট পাইছে, এর মধ্যে আপনি কেমনে বুঝবেন যে এইটার 80% ধানের শীষের ভোট আর বাকি 20% ববি হাজ্জাজের ভোট? কারণ আপনি তো সবই ধানের শীষের ভোট। তো আমার ধারণা উচ্চকক্ষে পিআর হলে যাতে এই হিসাবটা করা যায়, এই জন্য সম্ভবত বলা হয়েছে যে ছোট দলগুলো বড় দলের সাথে মার্কা একীভূত হতে পারবে না। আর আমার সমস্যাটা কি, যদি প্রত্যেকটা দলের হাইকমান্ড থাকে, এবং ভাই তো বলেছেও যে বিএনপি যাদের সাথে জোট করেছে এর আগে সবাই তার পক্ষে কাজ করবে, এর মানে যদি বলে দেয় একসাথে কাজ করলে সমস্যা কি? আরো কিছু মার্কা আসুক, মানে আরো কিছু জনপ্রিয় হোক, আমাদের তো সমস্যা নেই। সবাই ধানের শীষে ভোট করে নেই, এটাও যেরকম ঠিক, আবার সবাই যে তাদের নিজের প্রতীকে করেছে সেটাও আবার না। কিন্তু আমরা চাই কি ভাই, আমাদের এই বাইনারির বাইরেও আরো কিছু মুখ, আরো কিছু মার্কা যদি ভালো হয়, তাহলে বিএনপি আরও বেটার বিএনপি হবে, জামাত আরও বেটার জামাত হবে। এই জন্য তো আরো কিছু ইন্ডিভিজুয়ালসকে আমাদের দাঁড় করাইতে পারা দরকার। তা আপনি যদি আমার ধানের শীষেই দাঁড় করাই দেন, তাহলে আমার ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি কই থাকলো? অথবা দাঁড়িপাল্লায় দাঁড় করাই দেন, আমার তো থাকলো না। বরং আমি স্বপ্ন দেখি আমি যে ছোট মার্কেটটা আজকে ইলেকশন করতে চাই, এটি 30 বছর পরে স্পার্ক করবে। তা প্রতিবারই যদি আমি ইলেকশনের আগে তাদের মধ্যে ঢুকে যেতে হবে, স্পার্ক করবে কবে? 100 বছর হয়ে গেল তো করবে না। তা আমি মনে করি এটা দরকার। রাশেদ ভাইয়ের ছোট্ট একটা রেসপন্স করা, আমার মনে হয় এই সরকারের অনেকগুলো ক্রিটিসিজম করা যায়, করা দরকারও, কিন্তু এইটা নিয়ে কথা বলা আমার কাছে খুবই ছোট ব্যাপার, সিলি মনে হয়। যে প্রফেসর ইউনূস 14 মাসে 14 বার বিদেশ ভ্রমণ করেছেন, উনি বিদেশ ভ্রমণ করতে চাইলে ওনার এই মানে সম্ভবত এই দেশের ক্ষমতায় থাকার কারণে উনি বিদেশ ভ্রমণ কম করতেছেন। তো ব্যক্তিগত ইউনূসের কথা আমি বলছি, যে আর বিদেশ ভ্রমণ করতে গেলে দেশের কাজের মানে উনি যখন ফ্রান্সে যান, তখন উনি দেশের প্রধান উপদেষ্টা থাকেন না? সব কাজকে প্রধান উপদেষ্টা ওভাবে করেন, তাহলে তার সেটআপ আছে কিসের জন্য? তা আমার মনে হয় এমনিতে অনেক কথা আমরা বলতে পারি, কিন্তু এই কথাটা বলা মনে হয় খুব বেশি সুন্দর কথা না। আর একটা কথা ভাই যেটা বলেছেন, যে ওই বিএনপি জামাত আর এনসিপিকে নিয়ে জাতিসংঘে গেছে, তাদেরকে বেশি সুযোগ দেওয়া হচ্ছে, 3 জনকে বেশি বসানো হচ্ছে, তাহলে গণ অধিকার পরিষদ বা অন্যান্য মানে এগুলো আলাপে উঠলো তাই বলা, কিন্তু এগুলো বলা আমার কাছে ভালো লাগে না। সেটা হলো সুপারিশ কি
মানে সবাই করে নাই, যেমন গণ অধিকার পরিষদ হয়তো সচিব নিয়োগ দিতে পারে নাই, এসআই নিয়োগের ব্যাপারে কি কথা বলে নাই? যেমন আসিফ মাহমুদ উপদেষ্টা, তিনি একটা স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ ফাঁস করেছিলেন যে ভাইয়ের পার্টির চেয়ারম্যান তিনি কিন্তু একটা ঠিকাদারির ব্যাপারে তার সাথে কথা বলছেন। মানে যখন নিজেদের মধ্যে লাগালাগি হচ্ছে, আসিফ মাহমুদ যদিও এটা ঠিক করেছেন কিনা আমি জানি না, বাট এটা কিন্তু তারা প্রকাশ করেছেন। এর মানে এই কথা মানে কয়জন পলিটিশিয়ান বাংলাদেশ এখন বলতে পারবে যারা এই সরকার সময় আছে বাংলাদেশ, যে একদম কোনোদিন কোনো মন্ত্রণালয় কাউকে 1 মিনিট রিকোয়েস্ট করে নাই? এর মানে যার ক্ষমতা ছিল সে সচিব নিছে, যার একটু কম ক্ষমতা সে ডিসি নিছে, যারা একটু কম ক্ষমতা সে এসআইয়ের জন্য চেষ্টা করছে। এখন এই জন্য দুঃখ করে লাভ নাই, দুঃখ করে লাভ নাই। রাশেদ এইটার একটু জবাব দিবেন। আমি একটু ছোট্ট একটা প্রশ্ন আপনাকে করে রাখি, সেটা হলো যে বর্তমান ইসি নিয়ে যে কথাটা হচ্ছে আরপিও সংসদের, আসলে রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ধরনের আলোচনা আসলে তারা করেনি। এই ইসির ব্যাপারে তো এনসিপি ছাড়া আসলে বড় কোনো দল খুব বড় সমালোচনা করেনি, তারপরও রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা না করে ইসি এরকম একটা সিদ্ধান্ত কেন নিল? আচ্ছা, এটা ইসি নিয়েছে নাকি উপদেষ্টা? মানে এটা ক্যাবিনেটে পাশ হয়েছে, আরপিও সংসদের প্রস্তাব তো অবশ্যই নির্বাচন কমিশন থেকে আসে। আচ্ছা, আমি একটু রেসপন্স করি। দেখেন, আমি কিন্তু বক্তব্য যখন রেখেছি, আমি কিন্তু মাহফুজ আলমের আমি উদাহরণটা দিয়েছি যে তিনি সেই প্রোগ্রামে তিনি বলেছিলেন আমি নিজে এই দুইটা দল ভাগাভাগি করেছে, আর এটি বলেছেন গণ অধিকার পরিষদ এবং এনসিপি তারা ভাগ নেওয়ার সেই সক্ষমতা তাদের নাই, এটা তিনি আমি সেই কথাটাই বললাম। তো উনি আসলে আমার কথাটা হয়তো পুরো শোনে নাই। আরেকটা জিনিস বলি যে আসিফ মাহমুদ স্ক্রিনশট ফাঁস করেছে, আবার তিনি বললেন যে এটা সত্য কিনা তিনি জানেন না। আসিফ মাহমুদ একজন উপদেষ্টা, তিনি কোথাও কোনো স্ক্রিনশট ফাঁস করেছেন এটা আমি দেখি নাই, কোনো গণমাধ্যমে নিউজ হয়নি, তো তার এই তথ্য আসলে সঠিক না। তো যাই হোক, তিনি যেহেতু মানে বলেছেন, তো আমি এই জন্য রেসপন্স করলাম, অন্যথায় রেসপন্স করার কোনো ইয়ে ছিল না। তো আমি তো ভাইকেও দেখি যে তিনি আসলে বিএনপির হয়ে কথা বলেন নাকি জামাতের হয়ে বলেন, আমি তো নিজেই কনফিউশনে পড়ি। আমি সবার জন্য বলি, আমি গণ অধিকারের জন্য বলি। আচ্ছা, না, আপনি গণ অধিকার পরিষদকে কখনো বলেন না। তাহলে আজকে বলি আমি আপনাকে, আমি বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনে সবাই যখন বলেছে যে আমি জিটিভিতে তর্ক করে এসেছি তুমুল আবিদের সাথে, যে তারা বলে কি নুরুল হক নুরু তারা কারা, এই আমি বলেছি তারা কোটা মুভমেন্টের সময় বড় ভূমিকা নিয়ে আমরা কিন্তু আলোচনাটা হাদি এবং রাশেদ, আমরা কিন্তু আলোচনাটা একেবারে ব্যক্তিগত পর্যায়ে চলে যাচ্ছে। তিনি যেহেতু ব্যক্তিগত পর্যায়ে, আমি তাকে বলি না, তারপরেও বললেন, রেসপন্স করেছি। তো যাই হোক, যেহেতু ওই প্রসঙ্গ আসার কারণে তিনি বলেছেন, নিজ থেকে তো বলেন নাই। নিজ থেকে যদি তিনি বলতেন সেটাকে আমি পজিটিভভাবে নিতাম। তো যাই হোক, এখন বিষয়টা হলো যে আপনি যে আমাকে প্রশ্ন করলেন, দেখেন বাংলাদেশে এর আগে লাঙ্গল প্রতীকে ইলেকশন করেছে জাতীয় পার্টি, তার নিজস্ব প্রতীক। এখন এই নিজস্ব প্রতীকে ইলেকশন করার কারণে কি জাতীয় পার্টি আসলেই একটি ওই মানে গণমানুষের দল হয়ে উঠেছে? তাদের এই নিজস্ব প্রতীকের যে স্বকীয়তা, এটার কারণে কি তারা আসলে ফেসিবাদের দোসর হয়নি? এই ক্ষেত্রে যেটি হয়, দেখেন, আপনি মনে করেন যে দাঁড়িপাল্লা ইলেকশনটা করলেন, 7টি দল মিলে একটি জোট করলো, তাই না? তো সেই জোট সিদ্ধান্ত নিল যে আমরা এই জোটের একটি প্রতীক নির্ধারণ করব, অথবা আমরা এই জোট আমরা আলাদা আলাদাভাবে ইলেকশন করতে পারবো, যেটি হোক না কেন হতে পারে। এখন যদি আলাদা আলাদা প্রতীকে ইলেকশনটা করে, আমার কাছে যেটি নিজস্ব অবজারভেশন, সমস্যাটা হয় যে ওই জোটে আসলে ভোট দেওয়ার ব্যাপারে মানুষ অনেকটা বিভ্রান্ত হয়, বা ওই জোটের প্রচারণা করা ওইটা কঠিন হয়ে যায়। 7টা দল 7টা দলের মতো করে প্রত্যেকটা জিনিসের যেমন পজিটিভ সাইড আছে, নেগেটিভ তো আছে। তো এই যে জোট গঠন মানুষ কেন করে? স্বাভাবিকভাবে ক্ষমতায় যাওয়ার জন্য, নির্বাচনে সুবিধা নেওয়ার জন্য। এখন যদি আপনি মনে করেন যে প্রত্যেকটা দলকে আপনি স্বাধীনভাবে বড় হওয়ার সুযোগ দিবেন, তাহলে নির্বাচন কমিশন সরকারের পক্ষ থেকে নিবন্ধিত দলগুলোকে এই প্রচারণা করার জন্য, নির্বাচন করার জন্য কেন আর্থিক সহযোগিতা দেয় না? কি কারণে দেয় না? তারা যদি মনে করে যে এইটাতে সমস্যা, হ্যাঁ আমিও মনে করি সমস্যা, কিন্তু এই সমস্যা সমাধানের উদ্যোগটা কি এই অন্তর্বর্তীকালীন সরকারের আপনার এই উপদেষ্টারা নিয়েছে, এই ইসি নিয়েছে? তাদেরকে সেই ধরনের গাইডলাইন দেওয়া হয়েছে? ও হাদি ভাই আরেকটি বক্তব্য তিনি রেসপন্স করেছেন প্রধান উপদেষ্টাকে নিয়ে। ঠিক আছে, আমি রাশেদ খান ক্ষুদ্র একজন মানুষ বা একজন রাজনৈতিক কর্মী, স্বয়ং যখন আন্তর্জাতিক গণমাধ্যমে এটা নিয়ে নিউজ হয়, বিবিসির মতন আপনার গণমাধ্যমে, তখন কি আসলে এইটাকে আপনি খুব ক্ষুদ্রভাবে দেখেন? স্বয়ং যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা রাজনৈতিক বিশ্লেষক, শিক্ষকরা এটা নিয়ে মন্তব্য করে, আমি দেখেছি অনেক বড় বড় নেতারা বিভিন্ন দলের তারাও সমালোচনা করেছে। হ্যাঁ, প্রধান উপদেষ্টা বিভিন্ন সময় তিনি দেশের বাইরে থেকেছেন, তিনি হয়তো এই অভ্যুত্থান না হলে হয়তো তিনি বাংলাদেশে আসতেন কিনা সেটি নিয়েও আমাদের সন্দেহ সংশয় ছিল। এর মূল কারণটা হলো যে শেখ হাসিনা তার উপর নাখোশ ছিল।
তিনি যদি গণ অভ্যুত্থান ছাড়া বাংলাদেশে আসতেন, আমার কাছে মনে হয় হাসিনা হয়তো তাকে জেলে নিত। দেখেন এই কথাগুলো যে প্রধান উপদেষ্টারা আমরা সমালোচনা করি, এর মানে কি আসলে আমি কি তাকে অপছন্দ করি? আমি কি চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন হোক? দেখেন যখন জামাত বারবার বলছিল জুলাই সনদের আলোকে নির্বাচন, তখন আমি জামাতকে প্রশ্ন করেছি আপনারা কি তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছেন? আপনি হয়তো অসংখ্য বক্তব্য আমার শুনে থাকবেন, আমি বলেছি নতুনভাবে যদি অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার আমরা গঠন করতে যাই, সেক্ষেত্রে এই দলগুলো কোনোভাবেই ঐক্যমতে পৌঁছাতে পারবে না, এবং এই ক্ষেত্রে আর একটি ১-১১ সৃষ্টি হতে পারে শুধুমাত্র এই গণঅভ্যুত্থানের শক্তি বা রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিভাজন হবে তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে। আমি জামাতকেই প্রশ্ন করেছি, তো আমি আগেই ক্লিয়ার করেছি যে জামাত যে কথাটা বলে হয়তো কেউ সেটার রেসপন্স ওইভাবে করে না বা করার প্রয়োজন মনে করে না, যে জুলাই সনদের আলোকে নির্বাচন জামাতই চেয়েছে এবং জামাতের সাথে যারা এলায়ে আছে তারা চেয়েছে। বিএনপি যখন বলছে না, সরাসরি এই সরকার এই সরকার ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার না, এই সরকারকে নির্বাচনমুখী একটি নির্বাচনকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারে ভূমিকা রাখতে হবে। তো এইটাকে তো আপনার যখন বিএনপি এটা বললো, তখন জামাত এইটার আসলে বিপরীতে অবস্থান নেওয়ার কারণটা কি আমি জানি না। তো যাই হোক, হাদি ভাই যে কথা বললেন তিনি তাকে সম্মান রেখেই বলি, প্রধান উপদেষ্টার কোনোভাবে যেহেতু সংস্কার এবং বিচারে এবং সুষ্ঠু নির্বাচনে তার উপর আমরা আস্থা রেখেছিলাম, এত বিদেশ ভ্রমণের জন্য তার উপর আমরা আস্থা রাখি নাই। তিনি শেষ বয়সে আছেন, আমরা বিশ্বাস রেখেছিলাম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তিত্ব, একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়, তার কাছ থেকে প্রকৃতপক্ষে আজকে আমরা সংস্কার পাবো, বিচার পাবো। হাদিবার অসংখ্য বক্তব্য আমরা দেখেছি ইউটিউবে, ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে। তিনি সবসময় সংস্কার এবং বিচারের কথা বলেছেন। তিনি বলেছেন যে সংস্কার বিচার ছাড়া নির্বাচন হতে দেওয়া যাবে না, এইরকম কথা তিনি অসংখ্যবার বলেছেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, চারজনের ভিতরে আমার ধারণা হাদি সবার আগে নির্বাচনের প্রচারণা শুরু করেছে। না, আমি সেটাই বলছি, তিনি একটা সময় বলেছেন, কিন্তু ওই হাদি ভাইয়ের মতন মানুষ এখন যারা আছে, যখন দেখছে যে বিচার এবং সংস্কারের ট্যাবলেট খাওয়াই আসলে মানুষকে বিভ্রান্ত করেছে, তখন হাদি ভাইও নির্বাচনের প্রচারণায় নেমে গিয়েছেন। এই জন্য আমি হাদি ভাইকে ধন্যবাদ জানাই। আমি প্যারালালি তিনটে কাজ করতেছি, আমি নির্বাচনের প্রচারণা করতেছি, আজকে ট্রাইব্যুনাল থেকে দেখা করে আসছি। কিন্তু আপনার বক্তব্য ছিল 2 মিনিট শুনছেন, আপনি 20 মিনিট শুনেন না। আমি বলি একমাত্র বাংলাদেশে আমার বক্তব্য সংবাদ সম্মেলন যেটা একদিনে মিলিয়নের উপরে মানুষ ভিউ হয় এবং 25 মিনিট মানুষ শুনে, তা আপনার যদি সময়, যেহেতু ব্যস্ত মানুষ, আপনি 22 মিনিট থেকে 2 মিনিট শুনেন, তাহলে কি করব? আজ পর্যন্ত একবার বলে নিয়ে নির্বাচন করতে দেওয়া হবে না। ইনকিলাব মঞ্চ হাজারবার বলেছে যে ইলেকশনের ডেট সরানো যাবে না, কিন্তু তার আগে অফকোর্স আপনাকে একটা বিচারের জায়গা তৈরি করতে হবে। সে বিচারের জায়গা আসলে তৈরি হচ্ছে, বিচার নিয়ে আমরা কি আসলে খুব বেশি শঙ্কিত আসলে না। আমি রাশেদ আপনার কাছে আসবো, আমি একটু ফরিদ আপনার কাছে জানতে চাই যে প্রতীক নিয়ে আলোচনা হচ্ছিল যে শরিক দলগুলো প্রতীক পাবে কিনা, আপনারা তো এখনো কোনো প্রতীক পাননি। শাপলা নিয়ে আপনাদের সাথে নির্বাচন কমিশনের একটা শীতল দ্বন্দ্ব চলছে, এবং শাপলা প্রতীকের জন্য আপনাদের নেতা সার্জিস আলম আজকে বলেছেন যে শাপলা প্রতীকের জন্য রাজপথে যেতে হলে ইসি পুনর্গঠনের আন্দোলনে যাবে এনসিপি। শাপলা যদি না পান সেক্ষেত্রে ইসি পুনর্গঠনের দাবি কি আপনারা করবেন? এটা কি আসলে যৌক্তিক কিনা? না, এখানে শাপলা পাওয়া না পাওয়ার সাথে ধরেন ইসির এই গঠন পুনর্গঠনের একটা মানে ইসি তো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, স্বাধীন প্রতিষ্ঠান, পাবলিক প্রতিষ্ঠান, পাবলিকের প্রতিষ্ঠান। সে আসলে দল নিরপেক্ষ, মত নিরপেক্ষ হবে, সে সাংবিধানিক দায়িত্ব পালন করবে। এটা হচ্ছে ইসির জন্য, ইসির হচ্ছে প্রাইমারি দায়িত্ব এটা। এখন যেই ধরেন মানে প্রতিবন্ধকতা কিংবা যেই শর্ত ইসির দিক থেকে বলা হয়েছে, যে সমস্ত যুক্তি আমাদেরকে দেওয়া হয়েছে শাপলার এগেইনস্টে, এবং ইভেন যেগুলো দেওয়া হয়নি, যেগুলো বাজারে ছড়াইছে, মিডিয়াতে এসছে, আমরা প্রত্যেকটারই এক থেকে একাধিকবার আমরা জবাব দিয়েছি, আমরা পাতার পর পাতা চিঠি দিয়েছি। আমরা তাদেরকে সর্বশেষ 7 ধরনের শাপলার রেপ্লিকা দিয়েছি, যে ঠিক আছে আপনার জাতীয় প্রতীকে যেরকম আছে সেরকম দিয়েন না, কিন্তু এইভাবে দেন। 7 রকম আমরা ধরেন দিয়েছি, অপশন দিয়েছি। এবং আমরা কিন্তু শাপলার আবেদনটা করেছি তাদের সাথে কথা বলে। তখনও কিন্তু মানে সাধারণত যেটা হয় যে নির্বাচনের এই যে দল নিবন্ধনের সার্কুলারটা আগে হয়, আবেদনটা নেয়, এরপরে গিয়ে কিন্তু প্রতীকের ঘোষণাটা দেয়। তখন আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি শাপলা রাখবেন, তো ওরা বলছে যে আমরা রাখবো। ঠিক আছে, তখনই কিন্তু আমরা এটা আবেদন করেছি, এবং হচ্ছে যে আমরা এটা তখন মিডিয়াতে এসছে। মিডিয়াতে আসার পরে যেটা হয়েছে, এটার একটা ব্যাপক জনসমর্থন হয়েছে। মানে কোইন্সিডেন্সলি আপনার টাইমটা ছিল হচ্ছে জুনের শেষের দিকে, এবং জুলাইতে আমরা পদযাত্রা করি, প্রত্যেকটা জেলাতে যাই, জেলায় জেলায় মানুষ আসলে শাপলা নিয়ে আমাদের পদযাত্রায় যোগ দেয়। কিন্তু আপনাদের আগে তো শাপলা চেয়েছিল নাগরিক ঐক্য। না, নাগরিক ঐক্য যখন চেয়েছে 18 সালে, তখন তো ওই সময় রাখা হয়নি, এবং ওনারা এটা নিয়ে কোনো ফাইটও করেন নাই। ঠিক আছে, এবং ওনারা কিন্তু যখন নিবন্ধনটা নিচ্ছেন, আগের আবেদনে নিবন্ধন নিচ্ছেন, আমরা কিন্তু পরের সার্কুলারে আবেদন করছি। এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে।
ওনাদের আবেদনটা আগে, আমাদের আবেদনটা হচ্ছে পরে। মানে আমরা তো এই যে এইবারের আবেদনের ইয়েটা করছি, মানে এইবারের সার্কুলারে আমরা আবেদন করছি, আর ওনারা তো 24-এর নির্বাচনের আগে আবেদন করেছিলেন। সো দুইটার মধ্যে ওই সময় এটা রাখা হয়নি, এটার মধ্যে পার্থক্য আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে শাপলা একটা জনপ্রিয় মার্কা হয়ে উঠেছে এবং এনসিপির মার্কা হয়ে উঠেছে। এখন রাজনৈতিক দলগুলোকে তো আসলে ধরেন জনগণের আকাঙ্ক্ষার সাথে যেতে হয়, তার জনগণের আকাঙ্ক্ষার সাথে যেতে হয়। সেই জায়গা থেকে ধরেন শাপলা পক্ষে আমরা জোর দাবি জানাইছি। এই জায়গা থেকে আমাদের কাছে বারবার যেটা মনে হয়েছে, আমরা এই জায়গাটাতে মাঝে মাঝে খুব কনফিউজড হয়ে গেছি যে আমাদের কাছে মনে হচ্ছে যে নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল অন্য কোথাও, এবং এটা আমাদেরকে এমন একটা ধরেন যদি মনে করেন আপনারা শাপলা পান, সেক্ষেত্রে কি মনে হবে যে রিমোট কন্ট্রোল অন্যদের কাছে না নির্বাচন কমিশনের কাছে? আমরা হ্যাঁ অবশ্যই, তাহলে তো সে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারলো কেন? কারণ আমরা এই জায়গাতে ধরেন আমাদেরকে বিভিন্ন রকম ধরেন আমাদের কাছে রিউমার ছড়ানো হয়েছে, আমাদের কাছে রিউমার পৌঁছানো হয়েছে, কারা ছড়াইছে আমরা ঠিক জানি না। কখনো মনে হয়েছে এটা বোধহয় বিএনপি বাধা দিচ্ছে, কখনো মনে হচ্ছে এটা বোধহয় জামায়াতও বাধা দিচ্ছে, যদি এখানে একটা নতুন মার্কা দিয়ে একটা নতুন দল দাঁড়ায় যায়। এই রিউমার থেকেই আপনারা ধানের শীষ নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন। আবার কখনো এদিক থেকেও মনে হয়েছে যে যেহেতু আমাদের অনেক সময় ধরেন সেনাবাহিনীর অনেকের সাথে ধরেন আমাদের হয়েছে, একটা শীতল সম্পর্ক তৈরি হয়েছে, ওই দিক থেকেও কোনো একটা হতে পারে, এরকম জিনিসগুলো হয়েছে। কিন্তু আমরা মনে করি যে সবগুলাই কি আপনাদের ধারণা? এরকম মনে হয়েছে যে এখন এই রিমোট কন্ট্রোলটা আসলে কোথায়। আরেকটা ব্যাপার ধরেন আদালতের কথা বলা হয়েছে, আমরা সর্বশেষ এই যে কয়েকদিন আগে আমরা জানতে পারলাম যে 2006 সালে আদালতে একটা রিট করা হয়েছিল এই ধানের শীষ, নৌকা এবং লাঙ্গল নিয়ে, এই জাতীয় প্রতীক কিংবা কোনো প্রতিষ্ঠানের। এটা 2006 না, আমি যতটুকু মনে হয় 2001 সালে। না 2006 আমার যতটুকু মনে হয়, যাই হোক 6-1 আমরা এটা দেখতে পারবো। কিন্তু এই 3টা প্রতীক নিয়ে বলা হয়েছিল যে যুক্তি আমাদেরকে দেওয়া হয়েছে যে জাতীয় প্রতীকের অংশ কিংবা কোনো বড় প্রতিষ্ঠানের লোগোর সাথে মধ্যে আছে, সেইগুলোতে ওটা কিন্তু আদালত বাতিল করে দিয়েছে। আমরা কিন্তু বিএনপির ধানের শীষ প্রতীকটা ছিল, আপনাদের কিন্তু তখন প্রতীক এখনো আমাদের ওই জায়গাটা যেটা বলা হয়েছে যে ধরেন জাতীয় প্রতীকের অংশ, তাহলে ধানের শীষ আছে, তারা আছে, বলা হচ্ছে প্রতিষ্ঠানের লোগোর সাথে মিলে। সেক্ষেত্রে ধরেন দাড়িপাল্লা এবং ঈগল কিন্তু বিমান বাহিনীর প্রতীক, দাড়িপাল্লা আমাদের কোর্টে ব্যবহার করা হয়। আপনার ধরেন লাঙ্গল হচ্ছে ব্যবহার করা, আনসারে ব্যবহার করা হয়। আবার ধরেন জাতীয় ফুল ফলের প্রশ্নে ধরেন কাঁঠাল অলরেডি ধরেন একটা প্রতীক আছে, সম্ভবত রয়্যাল বেঙ্গল টাইগারও কারো একজনের মার্কা ছিল, একটা দলের মার্কা ছিল একবার, সম্ভবত ফেরদৌস কুরেশির দলকে এই মার্কা দেওয়া হয়েছিল। এখন কি অবস্থা আছে আমি জানি না। তার মানে এগুলো সবগুলো কিন্তু অলরেডি সর্টেড। আপনি চাইলে শাপলাকে নির্বাচন কমিশন মার্কা হিসেবে ঘোষণা করতে পারেন, এখনো তাদের কাছে সেই সুযোগ আছে। এখন এটা কেন তারা দিচ্ছেন এটা আমরা ঠিক জানি না। আমাদের কাছে এটা পরিষ্কারভাবে মনে হয়েছে যে এটা একটা বৈষম্যমূলক আচরণ তারা আমাদের। কিন্তু এখন যদি আপনারা ইসি পুনর্গঠনের আন্দোলনে নামেন, সত্যি যদি আপনারা শাপলা না পান, সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে আসলে কি নির্বাচনটা হওয়া নিয়ে একটা শঙ্কা তৈরি হয় না? এই প্রশ্নটার উত্তর আমি একটু নেব। আমি একটু প্লিজ ভাই আপনার কাছে যেতে চাই। আপনাদের দলের প্রায় 200 ক্যান্ডিডেটকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে বলে গণমাধ্যমে এসেছে, এবং নভেম্বরে 250 প্রার্থীর চূড়ান্ত তালিকা দেবে বিএনপি। আপনাদের দলের স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজুদ্দিন আহমেদ আমাদেরকে জানিয়েছেন এই 250-র পরে 50টা আসনকে আপনারা শরীকদেরকে দেবেন। আমরা এখন পর্যন্ত কোনো গ্রিন সিগন্যাল দিয়েছে বলে আমাদের জানা নেই। এটা মানে গণমাধ্যমে এটা আসলে অসত্য, এটা সঠিক নয়। আমাদের নির্বাচনের মানে প্রার্থী বাছাই প্রক্রিয়া চলছে। আমাদের যে সনাতনী যে প্রক্রিয়া সেটা হচ্ছে আপনার নির্বাচন কমিশন যখন নির্বাচনের শিডিউল ঘোষণা করে তখন দলের পক্ষ থেকে একটা শিডিউল ঘোষণা করা হয়, তফসিল ঘোষণা করা হয়। সেই তফসিল অনুযায়ী মনোনয়ন প্রত্যাশীরা দল থেকে মনোনয়ন ফর্ম উত্তোলন করে সেটা আবার জমা দেয়। জমা দেওয়ার পরে আমাদের পার্লামেন্টারি বোর্ড আছে, সেই বোর্ডের তারা ইন্টারভিউ ফেস করে দেন আপনার তাদেরকে মনোনয়নের প্রত্যয়নপত্র দেওয়া হয় আর কি। তারপরে প্রতীক বরাদ্দের পত্র দেওয়া হয়। এটা হচ্ছে একটা সনাতনী পদ্ধতি। যেহেতু আপনার গণ অভ্যুত্থানের পরবর্তীতে আমরা একটা নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে যাচ্ছি, দীর্ঘ 15 বছর ধরেন আমরা নির্বাচনের বাইরে ছিলাম এবং আমাদের দলকে আওয়ামী লীগ 15 বছর সংগঠিত হতে দেয় নাই, আমরা নতুনভাবে আবার সংগঠিত হচ্ছি। এই প্রক্রিয়ার মধ্যে আবার এখন নির্বাচনী মাঠে আমাদের যারা রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে দৃশ্যমান হচ্ছে তারা একক প্রার্থী দিয়ে মাঠে আপনি তাদের প্রার্থীদেরকে যেহেতু নামিয়ে দিয়েছে, সেই কারণে হয়তো আমাদের এই সনাতনী পদ্ধতির বাইরেও আমরা একটু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেহেতু একটু নতুন ধরনের রাজনীতির উনি চিন্তাভাবনা করছেন, সেই জন্য একেবারে মাঠ পর্যায় থেকে আপনার একদম মানে জরিপ করিয়ে জনমত জরিপের মাধ্যমে তিনি হয়তো কিছু রিপোর্ট কালেকশন করেছেন এবং সেটা দলের স্থায়ী কমিটির অনুমোদন সাপেক্ষেই সেখানে হয়তো যাদের নাম উঠে এসছে যে হ্যাঁ এই লোকগুলো
বিএনপির পক্ষ থেকে জনপ্রিয় বা জনগণের সাথে সম্পর্ক রাখে, আন্দোলন সংগ্রামে তারা মাঠে ছিল, কিংবা আপনার ধরেন জনগণের সমস্যা নিয়ে যারা কাজ করছে, এই নামগুলো যেমন ওনার কাছে এসছে। এখন যারা এই জরিপটা করেছে তারা কিন্তু নিজেরাও জানে না এটা বিএনপির জন্য জরিপ করা হচ্ছে, এবং বিএনপি নেতারাও জানে না কোন কোন সংস্থা এইসব জরিপ করেছে। এটা একেবারেই একটা ভিন্ন একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা করা হয়েছে বলে আমরা শুনেছি। তো সেই মনোনয়ন প্রত্যাশীদের আজকে থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি সবাইকে বিভাগওয়ারি ডাকছেন, সেখানে তাদের উদ্দেশ্যে তিনি একটা বক্তব্য রেখেছেন। আজকে আমাদের ময়মনসিংহ বিভাগেও ছিল, আমিও নিজেও সেখানে উপস্থিত ছিলাম, এবং সেখানে তিনি বলেছেন যে যেহেতু অনেক প্রার্থী আমাদের মানে দলের মধ্যে যোগ্য প্রার্থী আছে, একটা আসন থেকেই আমরা 5-7 জন বা আরও বেশি আছে, সবাই জনপ্রিয় আমরা জানি, কিন্তু নমিনেশন তো একজনকেই দিতে হবে। দীর্ঘদিন যেহেতু একটা মানে নির্বাচনের বাইরে আমাদেরকে রাখা হয়েছে, প্রহসনের নির্বাচন ছিল, আমরা সেখানে পার্টিসিপেট করি নাই, সে কারণে এখানে একটা প্রার্থীদের জটও হয়ে গেছে। সে কারণে উনি বলেছেন যে একজনকে নমিনেশন দেওয়া হবে, যাকেই দেওয়া হবে সবাই যেন তার পক্ষে আপনার মানে ভোটটা করে, এবং যারা পাবে না তারা মানে এই না যে তাদেরকে দল ওন করলো না, আরো অনেক পরবর্তীতে নির্বাচন আছে, মানে সুযোগ নির্বাচন আছে, উপজেলা নির্বাচন আছে, সিটি কর্পোরেশনের নির্বাচন আছে, বা অন্য সুযোগ আছে, সেখানে আমরা তাদেরকে প্রোভাইড করতে পারবো। সেই কারণে আমাদের যে এখন যে প্রক্রিয়াটা চলছে এটা একদমই আপনার ফাইনাল স্টেজ বলা যাবে না, মোটামুটি একটা মধ্যম স্টেজে আমরা আছি। সেক্ষেত্রে আপনারা শরিকদেরকে আসলে কয়টা আসন ছেড়ে দেবেন সেটা নিয়েও আলোচনা চলছে, সিদ্ধান্ত হয়েছে? না এটা নিয়ে সিদ্ধান্ত, সেটা নিয়েও আলোচনা আছে। এখন শরিকদের ছাড়লেই তো চলবে না, সেখানে তো ধরেন তাদের জনপ্রিয় ক্যান্ডিডেটদের ব্যাপারও আছে, নির্বাচন থেকে জনগণের মধ্যে তাদের পরিচিতির ব্যাপারও আছে, জনগণের চাহিদা, যেমন আমরাই আমাদের প্রার্থী ঠিক করছি একদম জনগণের মানে মধ্য থেকে আপনার জরিপ করিয়ে। জনগণ কাকে চায়, দল কাকে চায় তা না, কিন্তু দলের কর্মীরা কাকে চায় তা না, জনগণ কাকে আপনার চাচ্ছে, সেই জরিপটা কিন্তু উঠে আসছে তারেক রহমানের হাতে, এবং তিনি সেইভাবেই আপনার প্রার্থীকে এখানে আমাদের দলের মধ্যেই সিলেকশন করছে। তো সেই কারণে শরিকদের মধ্যেও যারা জনপ্রিয় তাদেরকে অবশ্যই বিবেচনা করা হবে। উনি আজকেও আমাদেরকে সে কথা বলেছেন, যেহেতু আমরা আন্দোলন একসাথে করেছি, সে সময় আমরা কমিটমেন্ট করেছি। শরিকদের ক্ষেত্রে কি এই ছাড়টা বিএনপি দেবে? আপনি যদি পার্টিকুলার একটা আসনে দেখেন বিএনপির একটা নেতা খুবই জনপ্রিয়, কিন্তু ওই আসনটা শরিকদের জন্য ছেড়ে দেয়া লাগলো, বিএনপি এরকম হতে পারে এটা বিদ্রোহী প্রার্থী হওয়ার একটা চান্স থাকে, এইটা নিয়ে কি বিএনপি আসলে ওরিট কিনা? না, আমাদের আজকে সকলেই, যেমন ধরেন আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে বক্তব্য দিয়েছেন, একটা আবেগঘন বক্তব্য দিয়েছেন, এবং তিনি যুক্তি দিয়ে বাস্তবতা দিয়ে তিনি অনেক কথা বলেছেন, এবং পরবর্তীতে সকলে আমরা হাত তুলে ওনাকে আমরা মানে ওয়াদা করেছি যে না, এবার দলের পক্ষ থেকে যেটাই করা হবে আমরা তার পক্ষে আমরা সকলে মিলে কাজ করব, এই ওয়াদা কিন্তু আমরা দিয়েছি। তারপরেও যদি কেউ মানে এই ধরনের বিদ্রোহী প্রার্থী হয় বা যদি কেউ হয়, সে ব্যাপারে দলের তো শৃঙ্খলা বিরোধী অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবেই। সে তো বিএনপির পরিচয় সেখানে প্রার্থী হতে পারবে না, বিদ্রোহী প্রার্থী না, সে তো বহিষ্কৃত হয়েই তাহলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়া করাবে। আমি যদি একটু রাশেদ, আজকে না গতকালকে আপনাদের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল, এবং সেই অনুষ্ঠানে আসলে বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতারা সেখানে গিয়েছিলেন। তো আমরা যখন এই বাংলাদেশে বর্তমান বাস্তবতায় সব রাজনৈতিক দলের নেতারা যখন এক হন, সবাই কিন্তু একই সুরেই কথা বলেন যে নির্বাচনের দিকে জোর দেন, কিন্তু রাজপথে গেলে বা দলীয় প্রোগ্রামে কিন্তু ভিন্ন ভিন্ন কথা বা বক্তব্য আমরা শুনি। সব মিলে নির্বাচন নিয়ে কি আসলে কোনো শঙ্কা রয়েছে কিনা, এই প্রসঙ্গে আমি বলি যে গতকালকে মাহফুজ আলম কিন্তু একটা মানে মন্তব্য করেছিলেন যে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো সংঘাতের জন্য মুখিয়ে রয়েছে। এইটা কি আসলে আগামী ফেব্রুয়ারি নির্বাচনের জন্য কোনো আশঙ্কা তৈরি করে কিনা? দেখেন, আজকে আমাদের যে প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, আপনাদের এই টেলিভিশন টকশোর মাধ্যমে দেশের মানুষকে আমরা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানাই, যদিও আসলে গতকাল হয়ে গেছে। তো যাই হোক, এখন আমাদের এই অনুষ্ঠানে আমরা দেখলাম যে বিএনপি, জামাত, এনসিপি বা অন্যান্য দল যারা এসেছে, কেউ কারোর সমালোচনা করে নাই। তো এটা খুব পজিটিভ পলিটিক্স, এবং সবাই বলছে যে আমাদের ভিতরে প্রতিযোগিতা থাকবে, আমাদের ভিতরে আদর্শিক মতপার্থক্য থাকবে, কিন্তু দেশ এবং জনগণের কল্যাণে আমাদের সবাইকে কিছু জায়গায় ঐক্যমতে থাকতে হবে। যেমন 5 আগস্টের পরে এটা আসলেই
মানে অভূতপূর্ব একটা সাফল্যই আমি বলবো যে সকল রাজনৈতিক দল একসাথে বসছে, যে এই কালচারটা কিন্তু আমরা স্বাধীনতার পরে কখনোই দেখিনি। না দেখেন বিপরীতমুখী রাজনৈতিক, বিপরীতমুখী। হ্যাঁ, যেটি অনেকে আমাদের বলে যে আমরা কি আসলে বিএনপির সাথে এলাই করছি, আবার কেউ বলে আমরা কি জামাতের সাথে এলাই করছি। তো আজকের এই অনুষ্ঠান এটি প্রমাণ করেছে যে আমরা আসলে কারোর সাথে এলাও করি, মানে এলাই করি নাই। আমরা এখনো করি নাই, হ্যাঁ এখনো করি নাই। আমরা গণঅভ্যুত্থানের সকল শক্তির সাথে আমাদের সম্পর্ক আছে এবং সুসম্পর্ক আছে। দেখেন যখন নুরুল হক নুরের উপর আপনার হামলা করা হলো, তিনি হাসপাতালে ভর্তি, তখন আমরা কিন্তু সমস্ত দলকে আমাদের পার্টি অফিসে আমরা কল করেছিলাম, সবাই এসেছিলেন। এবং আমি নিজে আপনাদের বাংলা ভিশন চ্যানেলেও দেখলাম, সেটি আপলোড করা হয়েছিল, কয়েক মিলিয়ন ভিউ হয়েছে। সেখানে বিএনপি জামাত আমি মাঝখানে সবাইকে নিয়ে কিন্তু আমি মানে শপথ পাঠ করিয়েছি যে আমরা সবাই এক থাকব এবং এই ফ্যাসিবাদ এবং ভারতীয় যে আধিপত্যবাদ তার বিরুদ্ধে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এবং আজকে থেকে নতুন বাংলাদেশ গঠনের গণতান্ত্রিক অগ্রযাত্রা শুরু হলো, এই ধরনের বক্তব্য আমি দিয়েছিলাম। আমাদের দলের পক্ষ থেকে আমরা যে বিষয়ে সবথেকে বেশি গুরুত্ব দিই সেটি হলো যে আমাদের ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে আলোচনা সমালোচনা থাকতে পারে, কিন্তু আমাদের ভিতরে আসলে একতা থাকা দরকার। যে একতা আমাদেরকে জুলাই বিপ্লব, রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থান এনে দিয়েছে, এই একতা যেদিন শেষ হয়ে যাবে সেদিন আমি মনে করি হাসিনা বাংলাদেশে কামব্যাক করবে। দেখেন আমি আর একটা জিনিস অ্যাড করি, আজকাল দেখছি অনেক চ্যানেলগুলোতে নিউজ করছে যে সাবেক প্রধানমন্ত্রী। আচ্ছা বলেন তো, হাসিনা কি জনগণের ভোটে ক্ষমতায় গিয়েছিল? এমনকি 2008 সালের ডিসেম্বরের যে ইলেকশন, 9 সালে ক্ষমতায় আসলো, তারপর থেকে আপনার 3বার হাসিনা যে ক্ষমতায় থাকলো, প্রত্যেকটা কোনো না কোনোভাবে কারচুপিপূর্ণ এবং নিশিরাতের নির্বাচন, ডামি নির্বাচন। এখন যিনি আসলে একবার ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সহযোগিতায় ক্ষমতায় আসলেন 11 সরকারের মাধ্যমে, এরপরে নিশিরাতের নির্বাচন, ডামি নির্বাচন, মানে 4টা নির্বাচনই আমার কাছে মনে হয় অবৈধ। এখন এই অবৈধ ব্যক্তিকে আপনি কিভাবে আসলে সাবেক প্রধানমন্ত্রী বলেন? তো আমি আসলে সবার প্রতি যে আহ্বান রাখতে চাই, অনেকে বুঝে না বুঝে বা এক ধরনের ভয় পায় যে হয়তো আওয়ামী লীগ বা হাসিনা একদিন বাংলাদেশে ফিরে আসবে, এই জন্য ভয়ের জায়গা থেকে অনেক সাংবাদিক বা অনেকে বক্তব্যে বলে থাকে সাবেক প্রধানমন্ত্রী। হাসিনা কোনোভাবে সাবেক প্রধানমন্ত্রী হতে পারে না। হাসিনা জোরপূর্বক বাংলাদেশে ক্ষমতায় ছিল, সে আসলে এক ধরনের জুলুমবাজ এবং ফ্যাসিস্ট, তাকে অবশ্যই ফ্যাসিস্ট বলতে হবে এবং দখলদার সরকার প্রধান বলতে হবে, এটি বলা যায়। তো আপনি যে প্রশ্ন করছিলেন আমি আরেকটু অ্যাড করি, আমার সময় কিন্তু শেষের দিকে, আমি শেষের দিকে আমি 1 মিনিটে শেষ করি। তো আমার কাছে মনে হয় যে আজকে আমি একটা বক্তব্য রেখেছি যে যেহেতু আসলে বিএনপির সাথে 2022 সাল থেকে আমরা আসলে যুগপৎ আন্দোলন করেছি, সেই সময় আসলে হাসিনার পতন কবে হবে আমরা কেউ জানতাম না। এটি না জেনে বা ক্ষমতার অংশীদার হতে হবে, আমার মনে হয় যে ভাই তখন আপনার রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে ছিলেন এবং আমরা একসাথে একসময় রাজনীতি করেছি, তখন কিন্তু আমরা কেউ জানতাম না যে হাসিনার পতন এই কোটা আন্দোলনের মাধ্যমে হবে। এই কোটা আন্দোলন তো 18 সালে আমরাই করেছি, সফল করেছিলাম। তো যাই হোক, আল্লাহ হয়তো হাসিনাকে থামিয়ে দিয়েছে, হাসিনা সীমা লঙ্ঘন করেছিল, এই আন্দোলনের মাধ্যমে হাসিনার পতন হয়েছে। এখন আমার কাছে যেটি মনে হয় আসলে গণ অভ্যুত্থানের পরে যেহেতু জাতীয় সরকার হয়নি, আগামীর বাংলাদেশ গঠন করার জন্য সংস্কার বলেন, বিচার বলেন, আর সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা তৈরি করা বলেন, বা বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গঠন করার জন্য জাতীয় সরকারের কোনো বিকল্প নাই। এজন্য আজকে আমি আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান থেকে, যেহেতু সব দল ছিল এবং জামাতের সেক্রেটারি জেনারেল তিনি বক্তব্য দিয়ে চলে যাবেন, আমি তাকে বললাম যে আমার বক্তব্য শুনে তারপরে আপনি যাবেন, আপনি একটু কাইন্ডলি বসেন। তখন জামাত, বিএনপি বা অন্যান্য দল যারা ছিলেন তাদের উপস্থিতিতে আমি বললাম, যেহেতু জাতীয় সরকারের আলোচনা বাংলাদেশে আছে, রাজনৈতিক মহলে আছে, নির্বাচনের পরে কিভাবে জাতীয় সরকার সবাই মিলে গণ অভ্যুত্থানের সকল শক্তির সমন্বয়ে যারা নির্বাচিত হয়ে আসলো তাদের মাধ্যমে জাতীয় সরকার গঠন করা যায় দেশকে শুধুমাত্র এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই বিষয়ে আপনারা এখন থেকেই ভাবেন। আমি সর্বশেষ বলি, মনে করেন আগামীতে বিএনপি বা জামাত যে কেউ ক্ষমতায় আসলো, দেন যদি জাতীয় সরকার গঠিত না হয় তাহলে বিএনপি ক্ষমতায় গেলে জামাত বা অন্যান্য দল আন্দোলন করবে, আবার যদি জামাত ক্ষমতায় যায় সেক্ষেত্রে বিএনপি বা অন্যান্য দল আন্দোলন করবে, সেক্ষেত্রে আবার পতিত স্বৈরাচার স্বাভাবিকভাবে একটা সুযোগ আসলে তাদের তৈরি হবে। এই জায়গায় আমার কাছে মনে হয় আগামীর নতুন বাংলাদেশ গঠনে চীনের মতন একটি শক্তিমত্তা সম্পন্ন রাষ্ট্র গঠনে বা আপনার মালয়েশিয়ার মতন রাষ্ট্র গঠনে অবশ্যই আমাদেরকে জাতীয় সরকারের দিকে আসলে যেতে হবে পারে না। আমি একটু ফরিদুল হক আপনার কাছে একটু জানতে চাই, সেটা হলো যে শুরুর দিকে এনসিপি রাজনীতির শুরুর দিকে একটু জামাত ঘেঁষা এরকম একটা সমালোচনা কিন্তু ছিল, কিন্তু সাম্প্রতিক সময় জামাতের সাথে আপনাদের একটা দূরত্বটা স্পষ্ট, আপনাদের নানান নেতাদের বক্তব্যে এবং জামাতের নেতাদের বক্তব্যে। আগামী নির্বাচনে আসলে কি আপনারা বিএনপির সাথে জোটে যাচ্ছেন, এরকমের কি কোনো আলোচনা চলছে? আচ্ছা, এটার এক কথা উত্তর হচ্ছে আমরা কোনো জোটে যাচ্ছি না, এককভাবেই নির্বাচন করবেন। এটা সময় বলে দিবে আমরা কিভাবে নির্বাচন করবো, এটা নির্বাচনের ইয়েতে। কিন্তু আমি একটু যে
রাশিদ খানের কথার সাথে আমি একটু যুক্ত করি ওই প্রসঙ্গটা যেহেতু উনি এইমাত্র বলছেন, সেটা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী ধরেন বলার প্রশ্নে উনি বলেছেন, ধরেন যদি 4টা নির্বাচন ভালো নির্বাচন হইতো, তারপরেও জুলাইতে সে যে গণহত্যা চালিয়েছে, ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা তার শাসনামলে ঘটেছে, গুম, সবচেয়ে বড় অন্যতম মানবতা বিরোধী অপরাধ, এটা ঘটেছে। তাকে অ্যাড্রেস করতে হবে হচ্ছে গণহত্যাকারী, গুমকারী এবং হচ্ছে লুটপাটকারী। সেইখান থেকে মিলিয়ন মিলিয়ন ডলার লুটপাট করে নিয়ে গেছে, আমাদের দেশটাকে ফোকলা বানিয়ে দিয়ে গেছে। আমাদের ছেলেরা এইখানে কাঠের নৌকায় সমুদ্র পাড়ি দেয়, একটা কৃতদাসের জীবন কেনে। কি জন্য? তার বাবার ওষুধের টাকা জোগাড় করার জন্য, তার ভাইয়ের পড়াশোনার টাকা জোগাড় করার জন্য, মাকে একটু ভালো রাখার জন্য, বোনকে বিয়ে দেওয়ার জন্য। এমন অনেক ছেলেরা আছে যারা যুবতী বউকে রেখে তারা প্রবাসী কৃতদাসের জীবন কাটায়। ওই যে টাকা, ওই টাকা লুটে নিয়ে গেছে এই মাফিয়ারা। এই শেখ হাসিনা একটা গণহত্যাকারী, এইটা হচ্ছে পরিষ্কারভাবে আমাদেরকে বুঝতে হবে। যারা শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী বানায় স্ট্যাটাস দিতে চান, শেখ হাসিনা গণহত্যাকারী। সে এখন পর্যন্ত 14 মাস হয়ে গেছে, সে জনসম্মুখে আসতে পারেনি। আছে কিন্তু তার ধরেন মনে করেন যে একদম শেল্টার হাউজের মধ্যে আছে, তার সবচেয়ে বড় যে শেল্টার সেখানে সে আছে, কিন্তু সেই শেল্টার হাউসও তাকে জনসম্মুখে আনার মতো দুঃসাহস এখনো করেনি। কারণ এখনো তারা মনে করে যে না, এইটা আসলে পৃথিবীর জন্য এখনো না, মানে কি বলে যে এখনো পৃথিবী এটা নিতে পারবে না। কারণ সকল ঘটনা ডকুমেন্টে, সকল ঘটনা ভিডিওতে আছে। তারা এত কেয়ারলেস ছিলেন যে তাদের এই যে কর্নেল রিদওয়ানরা প্রকাশ্য দিবালকে আমার চোখের সামনে কর্নেল রিদওয়ান গুলি করছে, আমি কিছুই করতে পারিনি, নিরস্ত্র ছিলাম। কারণ আমার বাসার সামনে এখানে এই ঘটনা ঘটেছে। যে ছেলেটাকে ধরেন ওই যে এর মধ্যে গুলি করা হচ্ছে, ছাদ থেকে ঝুলতেছিল রামপুরাতে 19 তারিখে যে ছেলেটা, আমি আরেকটা ছাদে দাঁড়িয়ে এটা দেখতেছি, আমি বেরোতে পারছি না, আমাকে কেউ বেরোতে দিচ্ছে না। যারা আমাকে চিনে আমাকে এক প্রকার বন্দি করে রাখছে, ভাই আপনি বেরোতে পারবেন না, আপনি এই মারামারির মধ্যে যেতে পারবেন না। আমার নিজেদের লোকরা থাকলে যেটা হয়, এই ঘটনাগুলো আমাদের চোখের সামনে ঘটেছে। তো এইখানে ধরেন কোনো আলাপ নেই। আরেকটা ব্যাপার হচ্ছে রাশেদ খান আরেকটা জায়গা থেকে বলেছেন, কিন্তু আমি ওনাকে অনুরোধ করবো আপনি এইভাবেও দেখবেন যে 14 মাসে প্রফেসর ইউনূস যে 14টা বিদেশ সফর করেছেন, আমি বিতর্ক না, আমি জাস্ট ওনাকে একটা অনুরোধ করবো, একটা দিক থেকে উনি দেখতে পারেন যে আমাদের এই সিচুয়েশনে আন্তর্জাতিক সমর্থনের একটা বড় ইস্যু, মানে বড় প্রয়োজন। আমি মনে করি এই সফরগুলো আমাদেরকে ওই জায়গায় এবং আগামী নির্বাচনে আন্তর্জাতিক সমর্থনের একটা বড় প্রয়োজন, কারণ এরা কিন্তু বসে আছে এটাকে ধরেন ডিস্টেবিলাইজ করার জন্য। ঠিক এই আন্তর্জাতিক তারা এটা বসে আছে একটা সম্পর্ক বা তাদের প্রভাব নিয়ে যদি আমি আপনাকে জানতে চাই, বলি জোটের প্রশ্নটা হচ্ছে যে আমরা কোনো ধরনের কোনো জোটের মধ্যে না, যে আমরা এখানে একটা স্বতন্ত্র রাজনৈতিক ধারা তৈরি করার জন্যই কাজ করতেছি। সো নির্বাচন জোটে গেলে কি আসলে স্বতন্ত্র রাজনৈতিক ধারা তৈরি হয় না? এটা হওয়াটা কঠিন হবে, মানে খুবই কঠিন হবে। আমরা মনে করি যে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক দল এবং নতুন রাজনৈতিক ধারা তৈরি হওয়ার জন্য বাংলাদেশের একটা বৃহৎ অংশের মানুষ অপেক্ষা করতেছে। আমরা এইটাকে মানুষের আকাঙ্ক্ষাটা আপনারা পূরণ করতে চাই, আমাদের কতটুকু সামর্থ্য আছে সেটা সময় বলে দিবে, কিন্তু এটা ধীরে ধীরে হবে এবং আমরা ধীরে ধীরে একটা ওইরকম জায়গাতে যাব। এটার ব্যাপারে আমরা মোটামুটি মানে প্রায় নিশ্চিত যে বাংলাদেশের মানুষ এটা। হাদি, এই যে আন্তর্জাতিক মানে সম্প্রদায়ের কথা বলা হচ্ছে, একটা কথা কিন্তু প্রায় বলা হয় এবং এটা রাশেদদের তরফ থেকে আসলে বেশি বলা হয় যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টিও নির্বাচন অংশ যেন করতে না পারে। এই দুইটা দল ছাড়া যদি নির্বাচন হয়, আগামীতে যারা সরকার গঠন করবে তাদের উপরে কি একটা আন্তর্জাতিক চাপ তৈরি হয় কিনা? না, দেখেন আওয়ামী লীগের প্রথম হলো ইন্টারন্যাশনাল লবি তো সবাই মেনটেন করে। আওয়ামী লীগের সুবিধাটা হলো আওয়ামী লীগ বাংলাদেশের ভাই যেগুলো বললো ওইটার সাথে কন্টিনিউ করে যে এখানকার হাজার হাজার কোটি টাকা লুটপাট করে সে টিউলিপকে এমপি বানাইতেছে ওই পাওয়ারকে বিভিন্ন জায়গায় এস্টাবলিশ করবার জন্য। এর মানে এই লবিটা তো তারা রক্ষা করবেই। এখন তারা যেটা করবে ইন্টারন্যাশনাল বিভিন্ন এজেন্সি বা এগুলো দিয়ে তারা প্রেশার ক্রিয়েট করবার চেষ্টা করবে। আমাদের এখানে একটা মেরুদণ্ডওয়ালা সরকার থাকলে সে শুধু একটা কথা বলা দরকার। আমি আপনাকে বলি, জাতিসংঘের আবাসিক কার্যালয়ে বাংলাদেশে যখন নির্বাচনের কার্যক্রম শুরু হয়েছে তখন বাংলাদেশ সে 4 জন বা 5 জন জাতিসংঘ থেকে নির্বাচন নিয়ে আলাপ করবার জন্য একটা প্রতিনিধি টিম এসেছিলেন। তো তারা জুলাইয়ের কিছু ইয়াং মুখ তাদের সাথেও তারা বসেছেন ওই একই মিটিংয়ে। হাসনাত সার্জিস, আমি আরও আমরা 7-8 জন ছিলাম। তো তারা 4 জন ছিলেন, তো এই আলাপটা উঠেছিল। তখন আমার খুব স্পষ্ট মনে আছে আমি বলেছিলাম যে এই তোমরা যারা ইন্টারন্যাশনাল এজেন্সি আছো একমাত্র তোমরা নীরব থেকেছ অথবা মৌন সমর্থন করবার ফলেই বাংলাদেশ এরকম রিপিটেডলি 3টা ইলেকশন কোনো মানুষের ভোট ছাড়া শুধু হয় নাই, এখানে ফ্যাসিবাদ কায়েম হয়ে
রিপিটেডলি 3টে গণহত্যা হয়েছে পিলখানা থেকে শুরু করে। তো এখন যেটা ব্যাপার সেটা হলো কেউ যদি অ্যাডভোকেসি করতে আসে তাদের পক্ষে, একটা মেরুদণ্ডওয়ালা সরকার থাকলে তাকে শুধু এটা বলতে হবে, যখন 2014-তে 154টা আসন আনকনটেস্টেড হয়ে গেছে, মানে ভোটই লাগে নাই, তখন এজেন্সি কোথায় ছিল এই ইন্টারন্যাশনাল কমিউনিটি? 2018-তে যেটা হলো কোনো ভোট তো নাই, তখন কোথায় ছিল? এবং 24-এ মানে আপনি চাচ্ছেন যে চাপ আসলেও যেন মেরুদণ্ডাল একটা সরকার সেই চাপটা তৈরি করতে পারবে যে 3টে নির্বাচনই শুধু হয় না, এই দেশের সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং পাশের দেশের পররাষ্ট্রমন্ত্রী এসে বলছেন জামাত যদি অংশগ্রহণ মানে জাতীয় পার্টি যদি না হয় তাহলে জামাত সামনে চলে আসতে পারে, এবং এগুলো সবাই তারা মেনে নিচ্ছে, চুপচাপ করেছিল কেন? তাদের বৃহত্তর স্বার্থের কারণে। তো এখন আমাদের একটা যেটা আমি শুধু এটুকু আপনাকে লাস্টে বলতে চাই, দেখেন আমরা যত ঝগড়াঝাটি করলাম, আমরা সবাই মিলিত এখানে জুলাই গণ অভ্যুত্থান এবং বাংলাদেশের বড় একটা শক্তি। সুতরাং আমি যেটা মনে করি আগামী মাসটা আমাদের জন্য সব থেকে বড় সংকট, কারণ আগামী মাসের প্রথমার্ধে হাসিনার বিরুদ্ধে যে রায়টা, এই রায়টা হবে, জেনারেলদের বিচার শুরু হয়েছে। সুতরাং এই প্রথমার্ধে না 13 তারিখে রায়ের তারিখ ঘোষণা হবে যে কবে আসলে রায় হবে, মানে কাছাকাছি আমরা ওই করতে পারি যে তফসিল ঘোষণার আগে হাসিনার রায়টা আমরা পাবো। এইটাকে কেন্দ্র করে তারা অবশ্যই এখানে কেওয়াস তৈরি করবার চেষ্টা করবে। সেক্ষেত্রে আপনাদের ঐক্যবদ্ধ থাকা খুবই প্রয়োজন, ঐক্যবদ্ধ থেকে সেটা যেন সংকট মোকাবেলা করতে। এবং এইটা আমি এই কথাটাই একটা মিনিটে জাস্ট বলি, 1 সেকেন্ডে, যে ন্যাশনাল কিছু প্রশ্নে আমাদেরকে একদম ইউনাইটেড থাকতে হবে, শক্তিশালী সরকারের প্রশ্ন না। সরকার আসলে ন্যাশনাল ইউনিটিতেই শক্তিশালী সরকার হয়। ধরো আমরা বিরোধী দলেও থাকতে পারি, কিন্তু এই প্রশ্নে আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে। যে আওয়ামী লীগ প্রশ্ন, দিল্লি প্রশ্ন, এখানে ইউনাইটেড, বিচার প্রশ্ন, গুম প্রশ্ন, এগুলো আমাদেরকে ইউনাইটেডলি হ্যান্ডেল করতে হবে। এইটা ইস্যুগুলোতে আসলে কোনো ফাটল বা ওকে কোনো ফাটল আসলে কেউ দেখছে না। যাক, আমার সময় একেবারেই শেষ। আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।